এটাই হচ্ছে আনসার, যে সায়েন্স, where science stops, from there spirituality begins. তখন তাকে ইউনিভার্স নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করিয়ে দিয়েছিলেন। উনি যখন ফিরলেন, he came and he was a complete different person. আচ্ছা, এই দৈবিক সেশন যেটা, সেটার মূল উদ্দেশ্য কি? দৈবিক দর্শন, দেবতার দর্শন করানো হচ্ছে মূল উদ্দেশ্য। পাস্ট লাইফ তো পরে আসছে, আগে দেবতার দর্শন আপনারা করুন, মন্দিরে যান, দর্শন করেন, বুঝতে পারেন তারা কথা বলছে যে, তো এখানে এসে সেটা করতে পারছেন, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি দেবতার সামনে যখন আসছেন বা দেবতার সামনে যখন তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, ওটা হচ্ছে যোগ্য স্থান, আগুন, যে আগুনের সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখতে হবে। একই আত্মা দুটো বডিতে তো, শ্রী বিষ্ণুর কৃপায় এই মেয়েটি কাউন্সিলিং এর মাধ্যমে সময় হয়ে গিয়েছিল তার টুইন ফ্লেমের সাথে মিট করার। তখন দেখলাম ওনার শরীরে হাফ, উনি এটা কিন্তু আমরা থার্ড আই দিয়ে দেখছি, উনিও দেখতে পাচ্ছেন না থার্ড আই দিয়ে, যে উনি হাফ, আরেকটা হাফ হচ্ছে ভদ্রগ্রহ দেবতা। আচ্ছা, মানুষ কেন কষ্ট পায় বা আধ্যাত্মিক মতে কষ্টের অর্থটা কি? Pain is the path to meet divine. আধ্যাত্মিক ওয়েতেও কষ্ট পায়, আধ্যাত্মিক ওয়ে ছাড়াও কষ্ট পায়, কিন্তু মানুষ বুঝতে পারে না যে পেইনটা এসছে অ্যাজ অ্যান এক্সাম, কি তুমি আমাকে কতটা ভালোবাসো। এই দেখো আমি ড্র করছি, হ্যাঁ, চকুরে চকুরে চকুরে। এইবার এখানটা জাস্ট এখানটা টাচ করো, কি ফিল করবে, করো হালকা হাতে করো, একটা কি একটা মনে হচ্ছে কিছু ধাক্কা দিয়ে ভিতরে ঢুকছো, মনে হচ্ছে কিছু একটা কিছু ধাক্কা, কারণ তোমার কিন্তু সোল কানেক্টেড আছে, সেই জন্য আমি তোমাকে ফিল করতে পারলাম। এটা অন্য কাউকে আমি এই জায়গাটা কিরকির ফিল করলাম আর কিছুটা আটকাচ্ছে মনে হলো। এই যে এখন এখানে এই যে জাস্ট 3 বার, এটা হচ্ছে সাধনাতে, তার সাথে রেকিতে আমরা যখন শিখেছি রেকি, একটা কোনো সিম্বলকে ধরে নিতে হয়, যার সাথে তুমি ফাটাফাটি ফাইটিংও চলবে, তার সাথে তুমি মানে প্রেমের কথা, সব কথা বলতে পারবে, মানে কি নিজের করে নিতে হবে। আমি চকুরের সাথে হয়ে গেছি। আমি বারান্দা থেকে কথা বলতে বলতেই আমি দরজা দিকে দেখছি যে মনে হচ্ছে মেঘের মতন ব্ল্যাক কিছু জুই করে ঘুরে গেল, পানি কিন্তু, হ্যাঁ মাথাটা আছে যেন চুল খোলা, ঠিক আছে, এরকম মেঘের মতন ব্ল্যাক, আবার জুই ওদিকে যাচ্ছে, আবার রুমের মধ্যে যে ঢুকতে এসছে, আর খবরদার রুমে ঢুকবে না, এইসব ভয় পেলে চলবে না। আমি দেখছি কি পুরো ঘিরছে যেন জায়গাটা, কালো কিন্তু মানে লোডশেডিং হয়ে আছে, আমাদের রুমটাই শুধু, আমাদের রুম বলতে আমাদের ফ্লোরটা, নিচে কিন্তু আলো আছে, কিন্তু মনে হচ্ছে কালোটা যেন ঘন হচ্ছে, আরো ঘন হচ্ছে, হ্যাঁ, ধীরে ধীরে বুঝতে পারছি চাপ আসছে, এবং মেয়ের আওয়াজ পাচ্ছি, হ্যাঁ, আমি কান্নার আওয়াজ বলবো না, কিন্তু আওয়াজ পাচ্ছি আমি ধীরে ধীরে, এটা কি বলছে বুঝতে পারছি না, আসছে, তখন আমি দেখলাম ব্যাপারটা অন্যদিকে ঘুরছে, হ্যাঁ, তো আমাকে অ্যাটাক করতে আসছে না, আমার সাথে যিনি থাকেন বা মানে যখন আমি তাকে ডাকি উনি আসেন, তার পায়ে স্থান পাওয়ার জন্য আসছে। কারণ ওরা সব এই 2000 থেকে যে বাচ্চারা জন্ম নিয়েছে বা 1980 থেকে যারা জন্ম নিচ্ছেন, আমাদের মধ্যেও অনেকে আছেন যারা কিন্তু দৈবিক সোল মনুষ্যরূপে ঘুরছে, আর 2000 থেকে যে বাচ্চারা জন্ম নিচ্ছে তারা ম্যাক্সিমাম লাইট ওয়ার্কার্স মানে কামিং ফ্রম আ ডিফারেন্ট প্ল্যানেট, বাবার নির্দেশে জন্ম নিচ্ছে যাতে মানুষকে উপরে তোলা যায়, কারণ ধ্বংসের দিকে আমরা চলে গেছি। নমস্কার, 24 আওয়ার্স টিভি পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। পাস্ট লাইফ বা পূর্ব জন্মের কোনো স্মৃতি কি আমাদের জীবনে ফিরে আসতে পারে? পূর্ব জন্মের কোনো কর্ম কি আমাদের বর্তমান জীবনকে নিয়ন্ত্রিত করে? জন্মান্তরের এই রহস্য আমরা যতই জানি না কেন, আমাদের আরো জানতে ইচ্ছা করে। তাই এই রহস্য উন্মোচন করতে প্রতি পর্বেই যিনি আমাদের সঙ্গে উপস্থিত থাকেন, তিনি হলেন সাইকিক হিলার এবং স্পিরিচুয়াল থেরাপিস্ট রিনিতা ম্যাডাম।
আজকের পডকাস্টে আমরা আবার আমাদের সঙ্গে পেয়ে গেছি রিতা ম্যাডামকে। ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের পডকাস্টে। নমস্কার। আর ম্যাডামকে অনেকদিন পর আবার আমরা আমাদের সঙ্গে পেলাম, তো প্রথমেই জানতে চাইবো কেমন আছেন ম্যাডাম? খুব ভালো আছি। কেমন চলছে? খুবই ভালো চলছে বলতে গেলে বাবার আশীর্বাদ আছে এবং তোমাদের সবার অনেক শ্রম আছে, যে কারণে আমার কিন্তু ভালো চলছে। মানে খুবই ভালো চলছে? না, খুবই ভালো চলছে কখনো বলতে নেই, তাহলে চোখ পড়ে যায়। আচ্ছা আচ্ছা। ভালো চলছে, আরো ভালো চলবে। একদম, দ্যাট ইজ আ ম্যানিফেস্টেশন। একদম একদম। আর ম্যাডামকে পাওয়া মানে আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা পাস্ট লাইফ এবং পূর্ব জন্মের বিভিন্ন সত্য ঘটনা কিন্তু জানতে পারি। ম্যাডামের কাছে যারা আসেন তাদের যে নিজেদের জীবনের যে পুরো সত্য ঘটনাগুলো, বাস্তব ঘটনাগুলো, সেগুলো কিন্তু ম্যাডাম তুলে ধরেন এই পডকাস্টের মাধ্যমে। এবং এই পডকাস্ট থেকে আপনারা কাউন্সিলিং এবং স্পিরিচুয়াল পার্ট অনেক কিছু জানতে পারেন, আধ্যাত্মিকতা নিয়ে অনেক জ্ঞান কিন্তু আপনারা পেয়ে যান এই পডকাস্টের মাধ্যমে। তাই অবশ্যই চোখ রাখবেন এই পডকাস্টে। আজকেও আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করে নেব, কাউন্সিলিং এর বিষয়ে, আধ্যাত্মিকতার বিষয়ে, মেডিটেশনের বিষয়ে এবং পাস্ট লাইফ নিয়ে তো অবশ্যই থাকবে। তাই অবশ্যই দেখবেন এই পডকাস্ট। তো ম্যাডাম, প্রথমেই জানতে চাইবো এই কাউন্সিলিং এর বিষয়ে। আপনার কাছে তো অনেক মানে মানুষরা আসে নিজেদের বিভিন্ন সমস্যা নিয়ে, তো মানুষরা সাধারণত কি কি ধরনের সমস্যা নিয়ে আসে কাউন্সিলিং এর জন্য? মেইনলি যে পয়েন্টস গুলো হচ্ছে কর্মা, যেখান থেকে কর্মা এমন একটা জিনিস যেটা দিয়ে সমস্ত দিক বন্ধ হয়ে যায়। যতক্ষণ না ওই কর্মার লুপ কাটা যাবে ততক্ষণ তুমি বেরিয়ে নেক্সটটাতে যেতে পারবে না। 2 হচ্ছে রিলেশনশিপ ক্রাঞ্চ, সেটাও কর্মা থেকে আসে। 3 নম্বর হচ্ছে ফিনান্সিয়াল ক্রাঞ্চ, ক্যারিয়ার ক্রাঞ্চ যেটা হয় ওটাও কর্মা থেকে আসে। হেলথ, ওটা কর্মা থেকে আসে। মানে কোন জিনিসটা কর্মার সাথে কানেক্টেড নয়, কর্মাকে ঠিক করতে হলে মানে কর্মাকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে সমস্ত দিক ঠিক হয়ে যায়। তো ওই জন্যে এই মানে বেসিক্যালি কেস স্টাডিটা কেন করি, কেন বলি যে আগে কাউন্সিলিংটা করান, সেটাতে বোঝা যায় যে কোন মোডালিটি দিয়ে ওনারটা ঠিক করা যাবে। বাবা সেইভাবে আমাকে বলে দেন যে এটা রিলেশনশিপের উপর জোর দিতে হবে বা এটাতে ফিনান্সের উপর জোর দিতে হলে ওই দিকটা ঠিক করতে হবে। তো সেইভাবে করানো হয়, বুঝতে পারছো? যে সবগুলো পয়েন্ট, সবগুলো দরজায় ভীষণ ইম্পর্টেন্ট, শুধু কোনটা দিয়ে ঢুকবো সেটা বাবা বলে দেন থ্রু কাউন্সিলিং। তারপরে তো তার মায়া, তার খেলা যা চলতে থাকে সেটা আমার কাছে যারা এসেছেন তারাই বলতে পারবেন তোমাকে সব থেকে বেশি ভালো ভাবে। কিন্তু বেসিক্যালি কেস স্টাডি হচ্ছে দরজাটা খোলা। তো সেটা দিয়ে রিলেশনশিপের দরজা আগে খুলবেন বাবা, না ফিনান্স, না ক্যারিয়ার, না পুরনো কর্মা, সেটা বাবার উপরে। তো অল দ্য ফিল্ডস আর ইম্পর্টেন্ট, অল দ্য ফিল্ডস আর ইম্পর্টেন্ট। সব জুড়ে তো আমাদের জীবনটা না, জীবনটা শুধু পড়াশোনা করছি তা তো না, তার মধ্যে ইমোশনস ভরা, তার আবার ডিফারেন্ট ভেরিয়েশনস। তো ভাগ গুলো আছে না, সেই ভাগ গুলোর মধ্যে থেকে কোনগুলো নেবো সেটা বাবা বুঝিয়ে দেন। একদম, মানে যেটা বোঝা যাচ্ছে মানে যে কোনো ধরনের সমস্যার জন্য বা সব ধরনের সমস্যার জন্য কাউন্সিলিংটা খুবই প্রয়োজন, ভীষণ দরকার। তুমি যদি আমার কেসটা স্টাডি না করলে তো তুমি কি করে, অনেকে বলে না আমাকে শুধু প্রবলেমটা করে দিন, প্রবলেম আমি শুনলাম কিছুই বুঝবো না। কেন বুঝবো না? কারণ ভিতরের ভাইব্রেশনই তো আমি নিইনি। তো না নিলে, এই যে ধরো তুমি কাঁদছো, তোমার কান্না দেখে আমার কান্না পাবে, এইভাবে ঢুকে যেতে হয়। সেটা যদি না ঢুকে প্রথমে তুমি এসছো, তোমার কাছে টাকা নিলাম, তুমি কি প্রবলেম আছে বলো, ঠিক করে দিচ্ছি, কিছু তো বুঝতে পারবো না, তাহলে তো প্রবলেম আবার ফিরে আসবে। যদি তুমি লজিক্যালি দেখো, হ্যাঁ, এখন যাদের ওইরকম অভিজ্ঞতা আছে, সেই পাওয়ার আছে, তারা শুধু প্রবলেম শুনলো বাকিটা হয়ে গেল। আমি ওটা পারি না, আমাকে পুরো কেসে ঝাঁপাতে হয়। বাবা যেটা আমাকে শিখিয়ে দিয়েছেন, আগে ঝাঁপাও, সমুদ্রে পড়ো, সাঁতরাবে কিভাবে সেটা আমি পার করিয়ে দেবো। জাস্ট লাইক সেই স্বপ্নটা যে ঢেউ এসে যাচ্ছে, বাবা কি বলেছিলেন, ভালোবাসিস আমি আসবো সবসময় বাঁচাতে। তো ধাক্কাটা বাবা দিয়ে দেন ঠিকই, ঘোর তন্ত্রার মধ্যে ধাক্কা দিয়ে দেন অনেক সময়, যেটা আমি জানিও না, কিন্তু সাঁতরিয়ে তুলে দেয় বাবা। তো ওই জন্য চোখ বন্ধ করে ভরসা করা যায়। একদম একদম। আচ্ছা, কাউন্সিলিং এর মাধ্যমে কি মানুষের মনে তো অনেক প্রশ্ন, তো সব ধরনের প্রশ্নের উত্তর কি পাওয়া যায়? অদ্ভুত ভাবে, হ্যাঁ, সব প্রশ্ন কি পাওয়া যায়? আমার কোনো ভয় লাগে না। কেন ভয় লাগে না? যে আমি তো জানি আমি কিছুই বলছি না। বলবেন দেবী মা, নয়তো বাবা, নয়তো শ্রী বিষ্ণু, নয়তো মা কালী, নয়তো যারা যারা আছেন, আরো অনেক দেবতারা আছেন। হ্যাঁ, তো আমাকে তো কিছু বলতেই হচ্ছে না, তো আমি মজায় থাকি। আস্ক মি এনিথিং, আই উইল আনসার ইউ। বিকজ সায়েন্টিস্টরা বসে আছেন ওখানে, বিগেস্ট সায়েন্টিস্টরা বসে আছেন। আমার কিসের চিন্তা? এমন এমন আনসার দিয়ে দিয়েছে যেটা আমি নিজেই বলতে বলতে শিখছি। তার মানে কি, দে আর দ্য সায়েন্টিস্ট।
এই যে অনেকে বলে না যে সায়েন্স আগে না স্পিরিচুয়ালিজম আগে, সবার আগে স্পিরিচুয়ালিজম। সেখান থেকে আনসার্স গুলো পেয়ে সায়েন্স হচ্ছে, কোনোটা আর্টস হচ্ছে, কোনোটা কমার্সে যাচ্ছে, কিন্তু আসছে ওখান থেকে। তো সবাই এত মারপিট করে কেন সায়েন্সে হলে আমি বুঝে পাই না। বাট দেন আসছে সব ইউনিভার্স থেকে। আপনারা বুঝতে পারছেন কি পারছেন না, এটা আপনাদের প্রবলেম। বলেছিলাম না একটা পডকাস্টে যে ডক্টরস, বড় বড় ডক্টরস বা যে কোনো ডক্টর যখন অপারেশন করে বেরিয়ে আসেন তখন একটা কথা বলেন কিন্তু, যে আমরা তো আমাদের চেষ্টা করেছি, বাকিটা ওনার উপরে ছেড়ে দিন। তার মানেটা কি? তুমি ডক্টর হলো, সায়েন্সেরই তো স্টুডেন্ট তুমি, তবে তো ডক্টর হতে পেরেছো, পরে মেডিকেলে গিয়েছো তারপরে, কিন্তু ওনার উপরে ছেড়ে দিন কেন? একদমই এটাই হচ্ছে আনসার, যে সায়েন্স, where science stops, from there spirituality begins. একদমই, কারণ ডাক্তাররাও সেটা কোনো মানে ক্রিটিক্যাল কেস, লাস্ট মোমেন্ট, হয়তো কোনো আশা নেই, তখন কিন্তু মানে ডক্টর পরিবারের লোককে সেটাই বলা আমি হয় নিজের যে চোখে প্রার্থনা দেখা, করো। আমার ডক্টর বলছে যে উপরে ওনার উপরে ছেড়ে দিন। এবং বম্বেতে আমি বলেছিলাম তোমাকে বোধহয়, ওখানে ওই যেখানে তোমার নোজ কারেকশন এগুলো করা হয়, সেখানে শ্রী বিষ্ণুর মূর্তি আছে। কেন শ্রী বিষ্ণুর মূর্তি? এই সব ধরনের যে সূক্ষ্ম কাজ শ্রী বিষ্ণুর আশীর্বাদ না থাকলে করতেই পারবে না। একদমই, আর যে কোনো হসপিটালেই তো আমরা ঠাকুরের মূর্তি দেখতেই পাই। আমাদের 3D ওয়ার্ল্ডের সমস্ত কাজ শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপায় হচ্ছে। ধন সম্পত্তি আনছি কি করে আমরা? যে কাজগুলো করছি সেই কাজগুলোর মধ্যে পারফেকশন আনছি কি করে? তাদের কৃপাতে হচ্ছে। উই আর নট ডুইং এনিথিং। সেই জন্য আমাকে আপনারা যে যা কোয়েশ্চেন করবেন করতে পারেন, আনসার আমি দেবো না, আনসার বাবা দেবেন। তো যেরকম ফিল্ড থেকে করুন, আমি আনসার দিয়ে দেবো। আমি তো এটাও শুনেছি যে কোনো সায়েন্টিস্টরা কোনো গবেষণা করছে বা সেটা রেজাল্ট আউটের আগে বা গবেষণা কিছু করার আগে মানে তার আগেও মানে ভগবানকে প্রার্থনা করে সেটা যাচ্ছে, মানে যে যে ধর্মের 100%। হয়। আচ্ছা, ভেরি সিম্পল জিনিস। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, পরীক্ষায় বসলে যখন কোয়েশ্চেন পেপারটা আসছে, আমরা কি করতাম? ভালো যেন পড়ে, ভালো যেন পড়ে, ভালো যেন পড়ে করতাম। সবাই করে। কাকে বলছি? নিজেকে বলছি না তাকে বলছি যে বাঁচিয়ে দে, বাঁচিয়ে দে, বাঁচিয়ে দে? দ্যাটস ইট। সিম্পল ওয়েতে আনসার দেওয়া। একদম। আচ্ছা, কাউন্সিলিং এর সম্ভাব্য উপকারিতা কি হতে পারে? একদম ভিতরে ভাইব্রেশন গুলো বাবা টেনে বের করে দেন। তার মানে কি, তোমার বডির থেকে যদি নেগেটিভ পজিটিভ যা ভাইব্রেশনে বের করে দিলে বডি ফাঁকা হয়ে গেল, তখন বাবার আশীর্বাদটা তোমার শরীরে ভরছে, চাকরাসে ভরছে, তোমার বডি ঠান্ডা হয়ে যাচ্ছে, আরাম পাচ্ছ। তখন তুমি বাবার দর্শন যদি হালকা পেতে চাও, কাউন্সিলিং ও অনেক সময় বাবা দর্শন দিয়ে দেন। আচ্ছা, কিভাবে? counselling ও দর্শন দিয়ে হ্যাঁ, কিন্তু ওটা দেবিক দর্শন না, কাউন্সিলিং এ একটা ট্রেলার দিয়ে দেন বাবা। আচ্ছা, যে আমি বলি চোখটা বন্ধ করো, তো যখন বুঝি যে হ্যাঁ উনি ওই ভাইব্রেশনে এখন ভাইব্রেট করছেন যেটাতে বাবাকে দর্শন করতে পারেন, বা শ্রীকৃষ্ণ দর্শন হতে পারে, বা মা কালীর দর্শন হতে পারে, তখন ওখান থেকে ইন্ডিকেশন যখন আসে, দ্য গেট ইজ ওপেন নাও, তখন বলি চোখটা বন্ধ করো, তো দেখো তো তোমার মাথার উপরে তুমি বাবার জটাধারী রূপটা দেখতে পাচ্ছ না, ব্লু রে দেখতে পাচ্ছ না, ত্রিশূল দেখতে পাচ্ছ না, দেখো তো বাবার হাতটা তোমার মাথার উপরে পরিষ্কার। বলে হ্যাঁ আমি একটা চাপ পাচ্ছি, ঠান্ডা চাপ। তখন বলছি যে বাবাকে বলো তার ভাইব্রেশন তোমার শরীরে ভরিয়ে দিতে। পুরো বুঝতে পারছে শরীরে ভরে যাচ্ছে, আমার চোখের সামনে হচ্ছে তো সব। অ্যান্ড আই ক্যান সি, শি অর হি ক্যান অলসো সি। হি তো কমই আসে বলেছি, বিকজ তাদেরটা আমি অনলাইনে করাই। শি মানে আমার তো ম্যাক্সিমাম মেয়েদেরকে নিয়ে আমার কাজটা বেশি হয়ে গিয়েছে, কারণ ছেলেদের আমি দেখেছি তাদের না আসতে লাগে না, অনলাইনে তাদেরটা হয়ে যায়। সেটার কারণ কি? কারণ মানে দে আর ভেরি প্র্যাকটিক্যাল, এক। দুই হচ্ছে দে হ্যাভ দ্য ইমোশন, কিন্তু ছেলেদের মধ্যে কম হয়। একদম। সে কারণে তারা না বেশি ভিতরে ঢোকে না। অনেক কম ছেলেদের দেখেছি যারা খুব সুন্দর করে বলতে পারে, না হলে আমাকে খুঁচিয়ে 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 বের করতে হয়। তারপরে তো বাবা আছেন, বাবাই ওটা ওইভাবে, কেউ আকাশিক রিডিং নিয়ে নিচ্ছেন, কেউ রেখে নিয়ে নিচ্ছেন। বিশ্বাসেরও ব্যাপার আছে যে মেয়েরা বেশি বিশ্বাস করছে, মেয়েরা ভীষণ ইমোশনাল বলে ডিভাইনের সাথে কানেক্টেড, কারণ ডিভাইন ইজ ভেরি ইমোশনাল। আমি যেটা বুঝতে পেরেছি যে ডিভাইন কিন্তু প্রচন্ড ইমোশন, তাদের কাছে ছোট্ট থেকে ছোট্ট ইমোশনস ভীষণ ইম্পর্টেন্ট। একটা পিঁপড়ে, তাকে যদি আমরা সরাতে যে হাত দিয়ে বাবা করে দেন, তার মানে কি ওই এনার্জিটা কিছু একটা করেছে নিশ্চয়ই, ওই জন্য পিঁপড়ের জোনে জন্মেছে। সেই পিঁপড়েটা যদি মারা গিয়ে সেই এনার্জিটা একটা মানুষের শরীরে যায়, তাহলে মানুষ। সো উই অল আর সেম ফর হিম। কেন বলি উই অল আর সেম ইন ফ্রন্ট অফ হিম? বিকজ অফ দিস রিজন। একটা পিঁপড়েও যদি বাবার কাছে যতটা ইম্পর্টেন্ট, আমরাও কিন্তু বাবার কাছে ততটাই ইম্পর্টেন্ট। ওই জন্য অনেক সময় বাচ্চারা খেলে না, এই যে মেরে দিচ্ছে, আগুন লাগিয়ে দিল, পিঁপড়ে গুলো পড়ে গেল, জানবেন বাবা ভীষণ রেগে যায়, ভীষণ রেগে যায়। কারণ তুমি তাকে মারছো যার এখনো আয়ু আছে, তাহলে কত বড় কর্মা করলে। একদম। আমাকে ক্ষমা চাইতে হয়েছে কিন্তু।
ছোটবেলায় যা করেছি সব মনে করিয়ে দিয়েছে, ক্ষমা চেয়েছি। হ্যাঁ, তার মানে কি, সবই তো উনি দেখতে পেয়েছেন, আমারও কীর্তি উনি কীর্তিকলাপ ছোটবেলাটা দেখেছেন, যে আসামে বড় বড় ফড়িং, বড় বড় ফড়িং পাওয়া যায়, ওর পিছনে আমি আর দাদা এই সুতো এটা লাগিয়ে অনেকেই করেন। হেলিকপ্টার ঘিরেছি। পরে সুতোটা একটু বেশি টান লাগালে পিছনটা অল্প একটু খুলে গেল, ও তো উড়ে গেল, কিন্তু ব্যথা তো ও পেলো। সেটা আবার আমাকে বাবা দেখিয়েছে, এগুলো করেছো তুমি, তখন আমাকে বসে ক্ষমা চাইতে হয়েছে। ছোট্টবেলায় 4 বছর 5 বছর বয়সে করা কাজ হ্যাঁ, এখন। সেখানে আমার ওই বিশ্ব পিতামহের যে ঘটনাটা সেটা মনে পড়ে গেল। মনটা বলো তো। ওই যেটা মানে তারের মানে কি বলে তীরের উপর যে সাহিত্য ছিল, Yes, সেটাও yes, তো yes, কত yes, জন্ম yes. আগে যে ওই কত জন্ম ফড়িংয়ের আগে, হ্যাঁ। ফড়িং ওইভাবেই আপনি যেটা ঘটনাটা বাবা বললেন, বাচ্চা সুতোতে গিয়েছে, মেরেছিল। আমার এরকম কিছু আসেনি। বাচ্চা গিয়েছে, ভয় পাইয়ে দিলে তুমি আমাকে। তো সেই দিস ঘটনা। ইজ ইট কি, এই জন্য আমরা কাউন্সেলিং এ বাবা আমাকে সমুদ্রের মধ্যে ঝাঁপ মারতে বলে, যে তুই ঝাঁপ মার, আমি আছি, কারণ সমস্তটা না বুঝলে, হ্যাঁ, তুমি তাকে হিল করবে কি করে, একদম একদম। বুঝবো কি করে যে কোনটা দিয়ে এগোবো? কারণ সবারই তো দৈবিক দর্শন আসে না, সবারই আকাশ রিডিং আসে না, সবারই রেকি আসে না, সবারই ট্যারো আসে না। পার্টিকুলার মানুষ যা আসলে, মানে যাকে বাবা বুঝবেন যে এটা এইভাবে করাতে হবে, তাকে সেভাবেই করানো হয়। আচ্ছা, আপনার কাছে তো বিভিন্ন মানুষ আসছেন কাউন্সিলিং এর জন্য, তো কেউ যদি আসছেন কাউন্সিলিং এর জন্য, তাকে যে কাউন্সিলিংটা করানো হচ্ছে সেটা তার জন্য একদম পারফেক্ট কিনা সে বুঝবে কিভাবে? আচ্ছা, গুড কোয়েশ্চেন। সে বুঝবে হচ্ছে তার ভাইব্রেশন, তার শরীর ঠান্ডা হতে থাকে, তার শরীর, আমি জিজ্ঞেস করতে থাকি আপনি কি একটু বেটার ফিল করছেন এখন? বলে হ্যাঁ, আমার শরীরটা ঠান্ডা হচ্ছে, মাথাটা আরাম লাগছে, হ্যাঁ, মাথা ব্যথা ছিল সেটা কমে গেল। দিস আর ইন্ডিকেশনস কি ভাইব্রেশনস গুলো বেরিয়ে যাচ্ছে, তার মানে পারফেক্ট ওয়েতে এগোচ্ছি। আচ্ছা, আর যখন মানে সে নিজে ফিল করতে হ্যাঁ পারছে। হ্যাঁ, তার ফিলিংসটা আমাকে আমি জেনে নিই, যে আপনি যে আমার সাথে কথা বলছেন এতক্ষণ, আপনি শরীরে কি ঠান্ডা পাচ্ছেন, আপনি শরীরে আরাম পাচ্ছেন, মাথাটা ভারী ভারী কম লাগছে, ঝিনঝিনটা হচ্ছে পায়ের, এমনও দেখেছি বাবার, আমাকে দিয়ে কাউন্সিলিং করাচ্ছেন, ভদ্রমহিলার পায়ের মধ্যে ব্যথা, বাবা আমাকে বলেছে, দেখুন আমি কিরকম, আমরা মানুষেরা কিরকম হয়ে, আমি বলে দিচ্ছি, বাবা আমাকে বলেছেন ওর পায়ে হাত দে, আমি রেখে দিচ্ছি, আমি বললাম ওর পাটা ময়লা, আমি পায়ে হাত দেবো না। আমি লিটারালি দেখলাম বাবা ওনার পায়ে হাত দিয়ে দিলেন, একদম এইভাবে। আর আমি সাথে সাথে বললাম আপনি কি পায়ে কোনো সেন্সেশন পাচ্ছেন, ঝিরঝির? বলে হ্যাঁ হ্যাঁ, আমার পায়ে ঝিরঝির ঝিরঝির হচ্ছে। বাবা রেখে দিচ্ছে আপনার পায়ে। উনি লাফিয়ে উঠেছেন, বলে বাবা পায়ে হাত দিচ্ছিলাম, নড়বেন না নড়বেন না, বাবা রেখেটা দিচ্ছে, দিন, আমাকে দিতে বলেছিলাম, আমি দিইনি, কিনা আপনার পায়ে ময়লা থাকতে পারে, আমি ঘেন্না পাচ্ছি, বাবা ঘেন্না পায় না। বুঝতে পারছো, আমাকে বলেছে আমি দিচ্ছি না, বাবা হাত লাগিয়ে দিয়েছে, পুরো দেখছি ব্লু হ্যান্ডস, এইভাবে ভদ্রমহিলা ঠিকই পায়ে এইটুকু জায়গা, ওই জায়গা আমি কিন্তু জানতাম না ওনার পায়ে ব্যথা, কিন্তু বাবা ওই জায়গায় হাত দিয়ে পুরো দেখছি এরকম এরকম করে দিচ্ছেন। মানে কি, বাবা এইভাবে বাচ্চাদের পিঠে যেরকম আমরা আদর করে দিই না, ঠিক ওরকম করে দিচ্ছেন, উনি কিন্তু আরাম পাচ্ছেন, বলে ঝিরঝির ঝিরঝির হলো, তারপর ঠান্ডা হয়ে গেছে। ভাবো, থ্রু কাউন্সিলিং। আমি আমার কথাই বলছি যে আমিও ঘেন্না পাচ্ছি at certain point of time, তার মানে কি আমাকে এখনো এগোতে হবে, শিখতে হবে কি করে ঘেন্না না পেয়ে কাজ করা যায়। বুঝতে পারছো, আমি নিজেকেও মহান বলছি না, আমি নিজেরও ফ্ল ধরছি, যে আমাকেও শিখতে হবে, বুঝতে পারছি আমাকে কোন জায়গায় এগোতে হবে। একদম। আচ্ছা, এই যে পিএলআর বা পাস্ট লাইফ রিগ্রেশন, তো সেটা নিয়ে যেটা আমরা শুনেছি, বৈজ্ঞানিক মহলে অনেক বিতর্ক রয়েছে, তো বিতর্কটা অ্যাকচুয়ালি কি, সেটা নিয়ে আপনার কি মতামত? বৈজ্ঞানিক মহলে যারা সায়েন্সের অনুযায়ী বা সায়েন্সকে ফলো করে, তারা বলেন যে there is nothing called past life, হ্যাঁ, this is the only life that we have. কিন্তু তাদেরও কিন্তু অনেকে, এমন একজন ডক্টর আছেন যিনি প্রথমে একদম নাস্তিক ছিলেন, ডক্টর, এটা বাইরের, উনি বলেছিলেন কোনো এরকম কিচ্ছু হয় না, নাথিং 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 নাথিং, পুরো একদম মানে সবার একদম পাটটা টুকিয়ে দিয়েছে যে কিচ্ছু হয় না। উনি নিজে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করে যখন ফিরে আসলেন, উনি কোমায় গিয়েছিলেন, তখন তাকে ইউনিভার্স নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করিয়ে দিয়েছিলেন। উনি যখন ফিরলেন, he came and he was a complete different person. তখন উনি বলেছিলেন যে আমি নিজে গিয়ে সমস্ত দেখে ফিরেছি, যে ওখানে গিয়েছি আমি, আমার অ্যানসেস্টার্সরা পুরো আমাকে ঘিরে আছে, প্রচন্ড শান্তিময় জায়গা, এবং তারা বলছেন, আমি যখন বলছি আমি ফিরবো না, আমি চলে এসেছি, তখন আমার অ্যানসেস্টার্সরা বলছে তোমারও এখন সময় হয়নি, একটা আওয়াজও আসলো যে ইট ইজ নট ইউর টাইম টু কাম, ইউ হ্যাভ টু গো ব্যাক, তোমাকে ফিরে যেতে হবে, এইটাই বোঝাতে, এই কাজটা, এটা তোমার নিউ বার্থ, এটা বোঝাতে যে সায়েন্স যেখানে শেষ হয়
স্পিরিচুয়ালিজম সেখান থেকে শুরু হয়। উনি ফিরে এসে হি ওয়াজ আ কমপ্লিট ডিফারেন্ট পার্সন। তারপরে উনি পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট হয়ে যান। আচ্ছা, মানে এতটাই পরিবর্তন এতটা হয়। পুরো ইউ টার্ন, কারণ উনি নিজে দেখে এসছেন। উনি যেটা বিলিভ করতেন ওনাকে বিলিভ করে দিচ্ছেন, দেখো আমার গায়ে কাটা দিচ্ছে, দেখতে পাচ্ছ কাটা দিয়ে দিচ্ছে। এর মানে কি জানো, যে ডক্টরের সাথে হয়েছে তার এনার্জির সাথে আমার এনার্জি বাবা কানেক্ট করে দিয়েছেন, ওই জন্য ওখান থেকে কনফার্মেশন আসছে। মানে হাওয়াক চেঞ্জ হয়ে যায় মানুষ। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স কিন্তু মানুষকে পুরো চেঞ্জ করে দেয়। ওনারা গিয়ে ছুঁয়ে আসেন ওই ওয়ার্ল্ডটা। এক্সপেরিয়েন্সের বহু ঘটনা পৃথিবীতে আছে। হ্যাঁ, এটা তো সায়েন্টিফিক ওয়েতেই বলা আছে। এবং তারা ভাইব্রেশন চেক করে, হ্যাঁ না তেনা অনেক কিছু চেক করে। মৃত্যুর পরে শরীরে কত যেন ওয়েট কমে যায়। হোয়াট ইজ দ্যাট? দ্যাটস দ্য ওয়েট অফ দ্য এনার্জি। এনার্জি তো আছেই। তো এনার্জি যদি এই বডিটা ছেড়ে দিলাম, এই যে ড্রেসটা তুমি চেঞ্জ করলে, ফর এক্সাম্পল, যে লাইফে যে ড্রেসটা ছিল এখন তুমি ড্রেস চেঞ্জ করলে, এটাকে তুমি যদি লাইফে নিয়ে নাও, এই এনার্জিটা ওই ড্রেসটা পরেছিল, এই এনার্জিটা এই ড্রেসটা পরলো। তো ড্রেস হচ্ছে জীবন, তো নিতেই পারি আমি। আর শুধু তখনই কোনো আর জন্ম আমরা নিই না যদি কোনো কর্মাই না করি। যেরকম হচ্ছে সদ্গুরুজি বলছি, সরি, সদ্গুরুজি তো এখনো আছেন, সরি, সাই বাবা, মাতাজি শ্রী নির্মলা দেবী, এনারা জন্ম নেবেন না। ওনারা যখন আসেন তারা ওই মোটো নিয়ে আসেন যে আমাদেরকে ছড়াতে হবে কোনো বিশেষ কাজের জন্য, বিশেষ কাজ। তো এনারা বারবার তো আসে না, একদম ও কয়েক কোটি বছরে বা হাজার বছরে একবার আসলেন। ওনাদের কোনো কর্মা থাকে না, ওরা সব জানে যে কর্মাটাকে কি করে ব্যালেন্স করে চলতে হয়। আমরা পাতি মানুষেরা আমাদের অসুবিধা হয়ে যায়, কারণ আমরা মানে হাতড়াতে থাকি যে কি করব কি না করব। সায়েন্স যদি আমাদেরকে এই সময় বাঁচাতে পারে তাহলে বুঝবো যে সায়েন্সই আগে, সায়েন্সই পরে। ওই সায়েন্স তো বাঁচাতে পারে না। সায়েন্সেরই একজন ডক্টর, মানে সায়েন্স পড়ে একজন ডক্টরের, সে যদি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করে এসে পাস্ট লাইফ থেরাপিস্ট হয়ে যেতে পারে, তাহলে পাস্ট লাইফ ইজ দেয়ার। একদম। আর এটা কেউ খুঁজলে দেখতে পাবেন, আছে, ব্রাউজ করলে বেরিয়ে আসবে। আমার ঠিক নামটা মনে পড়ছে না। আছে। আর এমনিতে তো পৃথিবীতে এমন অনেক অলৌকিক ঘটনা, অনেক আশ্চর্যজনক ঘটনা আছে যেটা সায়েন্স আজ পর্যন্ত কোনো উত্তর দিতে পারেনি। এইসব ঘটনা তখন বলে দেয় যে এটার কোনো ভিত্তি নেই। যখন উত্তর দিতে পারে না তখন বলে কোনো ভিত্তি নেই। রিজন বার করতে হ্যাঁ, পারে না। ডিপ্লোম্যাটিক আনসার। কিন্তু ভিত্তি সেখান থেকেই শুরু হয় যদি তারা স্পিরিচুয়ালিজমের দিকে তাকায়। সেখান থেকে আমি বলিনি যে আমাদের স্পাইনাল কর্ডটা হচ্ছে আমাদের বেস। স্পাইনাল কর্ডের মধ্যে যদি আমরা স্ট্রেট বসে ডিভাইনের সাথে কানেক্টেড থাকি, আমাদের লাইফ ঠিক থাকে, কারণ চাক্রাস অ্যাক্টিভেটেড থাকে ডিভাইনের থেকে। এই যে আমি যে আনসার গুলো দিচ্ছি, আমি কি বললাম একটুক্ষণ আগে, যে যা ইচ্ছা জিজ্ঞেস করবো আনসার দিয়ে দেবো, কিন্তু কোয়েশ্চেন্স মাস্ট বি ভেরি প্রপার। ইমপ্রপার কোয়েশ্চেন্স এর আনসার তো আমি দেবই না, বলবো ওটা আনসার আপনি নিজে খুঁজে নিন। আর যেটা বোঝা গেল যে আমরা যদি কর্মটা কমপ্লিট করতে পারি তাহলে হয়তো আমাদের আবার জন্ম নিতে হবে না, কিন্তু কর্ম কোনো মানুষেরই কমপ্লিট হয় না, যার জন্য বারবার জন্ম নিতে হয়। যদি না আমরা সেন্ট হই, এই কর্ম কমপ্লিট করতে 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 আমাদের লাস্ট যে জন্মটা সেটা আমাদের সেন্ট টাইপের থাকে, অ্যাওয়ে ফ্রম দ্য ফ্যামিলি লাইফ। বা ফ্যামিলি লাইফ শুরু হয়েছিল, তারপরে ছেড়ে দেওয়া, মানে সব কর্ম করে কমপ্লিট করে তারপরে পুরো মানে নিজের কাজ শেষ করে আমি এই লাইফে চলে আসলাম। যে স্পিরিচুয়ালিজম পুরোপুরি আমার এই একটা জিনিস এটাও আসছে ধীরে ধীরে, যেটা আমার মধ্যে কিন্তু আসা শুরু করে দিয়েছে। যে আমি আগে যেরকম ফ্রেন্ডসদের নিয়ে ভালো লাগতো কথা বলতে, আমি কিন্তু এখন কথা বলা কমিয়ে দিয়েছি। এটা রিসেন্টলি হয়েছে আমার কয়েকটা মাস ধরে, যে আমি পুরোপুরি এখন আমার এই দিকে ফোকাস করে ফেলাতে, যারা একা থাকতে বেশি ভালো লাগে। আমার আগেও লাগতো, কিন্তু আগে কি মন খারাপ বেশি হতো, ওগুলো নিয়ে চর্চা মানে মনে মনে যাওয়া হয়। এখন আমি দেখেছি যে আমি রিসেন্ট এটা ফিল করছি যে শুধু কাজের জন্য মানুষের সাথে কথা, তাদের যেটা উপকার হয়, কাজ ছাড়া এক্সট্রা ফ্রেন্ডশিপ আমি করতে চাইছি না। বলতে গেলে আমরা বলি না যে কি রে কেমন আছিস, হ্যাঁ তোর বাড়িতে, আমি তাও জিজ্ঞেস করছি না, বিকজ কেমন আছে ও বাবাকেই তো জিজ্ঞেস করছে, বাবা আমাকে বলে দিচ্ছে। তখন যদি কোনো মেসেজ এরকম আসে যে ওকে এটা বলে দে, আমি না বলে দিচ্ছি। কাজ ছাড়া আমি কারোর সাথে কথা বলতে চাইছি না। হ্যাঁ, মানুষ যতটা মানে আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যায়, মানে যে ভিড়টা, যে মানুষের ভিড়টা থেকে দূরে সরতে থাকে। যে এইবার হচ্ছে টাইম আমার বোধহয় কোন একটা জায়গায় ওঠার, যেরকম অনেকেরই আসে। এটা তুমি ধরো এইদিকে কাজ করছো, একটা সময় তুমিও এটা ফিল করবে যে তুমি কথা বলা। এই জন্য ঋষিমুনিরা একটা মেঘে মন ধারণ করে নিতেন। আমি নিজেকে ঋষিমুনি বলছি না, কিন্তু আমি এটা বুঝতে পারছি শুরুয়াত হয়ে গিয়েছে। আমি নিজেই আমি বুঝতে পারছি আমি এত কথা বলতে ভালোবাসি, ফ্রেন্ডস থেকে ফোন করে কি রে কেমন আছিস, ফোন করছিস না, কেন ফোন করছিস না, সেটা নিয়ে কিছুক্ষণ কথা বন্ধ করে দিয়েছি। আমি এখন নিজেই বুঝতে পারি যে আমি ইন্টারাকশনটা যত কম করব তত আমার জন্য শুভ।
কারণ তাদের যে নেগেটিভ অরা সেটা তো আমাকে নিতে হচ্ছে, আমি কেন নেবো? বাবা তো আছেনি, বাবা দেখবেন। হিংসি নয়, কিন্তু নিজের ইমপ্রুভমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা বুঝে নিয়েছি খুব ভালো। আর তারপরে ফিল্ডে এসে আরো বুঝে নিয়েছি। একদমই। আর এই যে পিএলআর এর মাধ্যমে মানুষ যেটা জানতে পারে পূর্বজন্মের যে অভিজ্ঞতাটা, হয়তো এটা অনেকে মনে করে থাকেন যেটা অবচেতন মনের একটা কল্পনা, তা সেটা কি আদৌ সত্যি? একদমই না। আমাদের মাথার মধ্যেই তো পাইনিয়াল গ্ল্যান্ড, সেটার মধ্যে কিন্তু চিপ বলেছি না বোঝানোর জন্য, যে একটা চিপ মতন আছে, মানে একটা জায়গা আছে যেখানে আমরা যতগুলো জন্ম নিয়েছি সমস্ত রেকর্ডস আছে। তাই জন্য আমরা যখন সেই জায়গাটাকে হিট করি থ্রু ভাইব্রেশনস, থ্রু পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি, তখন ওই জায়গাটা অ্যাক্টিভেটেড হয়ে যায় বলে থার্ড আই অ্যাক্টিভেটেড হয়ে যায়। ইট ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ দ্য থার্ড আই। থার্ড আই অ্যাক্টিভেটেড হয়ে গেলে তুমি পাস্টে তো আরামসে যেতে পারবে। এবং ঠিক ওই পাঁচটা যেটার সাথে এই জন্মে আমার প্রবলেমস গুলো কানেক্টেড আছে সেগুলো, কারণ সব কটা জন্ম যদি দেখতে চাই তুমি তো পাগল হয়ে বেরিয়ে আসবে, আমিও পাগল হয়ে যাবো। কারণ মানুষ কতগুলো জন্ম নিয়েছে আমি তো বলতে পারবো না। পার্টিকুলারলি বাবা ওই জন্মের সাথে কানেক্টেড করিয়ে দেন, বা দেবী মা, যেখান থেকে আমি আনসার্স গুলো নিয়ে উপকারী এনাদের লাগবে সেইগুলো। মানে এই জন্মে যে সমস্যাটা রয়েছে সেটা সমাধানে যে জন্মটা দেখলে কাজে লাগবে। হ্যাঁ, যেটা আর অন্য, তার মানে অন্য কিছুর সাথে এই জন্মের কানেকশনই, মানে ওগুলো কর্মা খতম, ধরে নিতে হবে ওই কর্মাগুলো খতম, শুধু এই জন্মটা দেখছি মানে এইখানে কর্মটা আছে, তাই জন্য এই জন্মটা দেখছি। আচ্ছা, এই দৈবিক সেশন যেটা, সেটার মূল উদ্দেশ্য কি? দৈবিক দর্শন, দেবতার দর্শন করানো হচ্ছে মূল উদ্দেশ্য। পাস্ট লাইফ তো পরে আসছে, আগে দেবতার দর্শন আপনারা করুন, মন্দিরে যান, দর্শন করেন, বুঝতে পারেন তারা কথা বলছে যে, তো এখানে এসে সেটা করতে পারছেন, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট থিং। তো দৈবিক দর্শনের বা দৈবিক সেশনের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেবতার দর্শন করা বা দেবী মায়ের দর্শন করা, তারপরে এগুলো। আচ্ছা, এই যে দেবতার দর্শন সবাই কি করতে পারে আদৌ? যারা আমার কথা মেনে, আফটার দ্য কাউন্সিলিং, যারা আমার কথা মেনে আমি যেভাবে বলেছি সেভাবে চলে তারপরে আসে বডি পিউরিফিকেশন সেভাবে হয়, তারা পারে। কিন্তু যারা পারে না, তারপরে তারা আমার কথা মানেনি, পরে বেরোয় হ্যাঁ ওরা ঠিক করে শুনেইনি। তারপর তখন তাদেরকে ভাইব্রেশন দিয়ে হোক, যেভাবে হোক চেষ্টা করি আমি যাতে ওরা আনসার্স পায়, কিন্তু কষ্টটা আমার শরীরে প্রচন্ড হয়। আচ্ছা, কারণ তাই জন্য তাদেরকে আমি বলে দিই যে আপনারা এই মন্ত্রগুলো ফলো করুন। যদি কারোর সেশনটা হয় তার আগে এক সপ্তাহ, কেউ 1 মাস এরকম টাইম দিয়ে দেওয়া হয়, তারা যদি তাড়াহুড়ো করে তখন প্রবলেম হয়ে যায়। তাই জন্য তাড়াহুড়ো করবেন না। অনেকে ধৈর্য থাকে না, মানে কত তাড়াতাড়ি দৈবিক সেশনে যাবে সবকিছু জানতে পারবে। আমাকে বাবা কিন্তু মুখটা এনে দেয় সামনে ভিশনে, যে ওর কিন্তু হয়ে গিয়েছে, ওকে এবার নক কর। মানে পার্সনটা পুরোপুরি আমার কথা শুনে সে করে যাচ্ছে, বাবা আমাকে ঠিক নক করে দেন। এবং অদ্ভুত ভাবে সেই পার্সনটাকে যখন বলি যে তোমার কিন্তু টাইম হয়ে গেছে, বলে আরে আমিও কিন্তু দেখতে পাচ্ছিলাম তোমার মুখটা কয়েকদিন ধরে মেডিটেশনে আসছে, এবং দুইজনকেই বাবা আওয়াজ দিয়ে দিচ্ছিলেন, তাই জন্য আমরা এখন বলতে পারছি। আচ্ছা, এটা মানে দেখ বোঝা যাচ্ছে যে ম্যান টু ম্যান ভ্যারি করছে, মানে কার কতটুকু সময় লাগবে। তো মিনিমাম, মানে অনেক দর্শক বন্ধুরা হয়তো জানতে চাইতে পারেন যে দৈবিক সেশনে আসলে মানে মিনিমাম কতটুকু সময় লাগে, মিনিমাম থেকে ম্যাক্সিমাম কতটুকু? সেটা আপনার শরীরে আপনার আত্মার পিউরিটি কতখানি আছে তার উপরে। আচ্ছা, অনেকের 2 দিনের মধ্যে হয়ে যাচ্ছে, 3 দিনের মধ্যে হয়ে যাচ্ছে, অনেকের 1 মাস লাগছে, অনেকের 3 মাস লাগছে, অনেকের 7 দিন লাগছে। এটা আপনার শরীরের পিউরিটি এবং বাবার কতখানি কৃপা আপনি পেয়েছেন তার উপরে ম্যাটার করে। আচ্ছা, কারণ করাবেন বাবা, তো ডেফিনেটলি বাবা যদি আপনাকে অ্যালাউ করেন তবে আপনি আসতে পারবেন, নিজের ইচ্ছে আপনি কখনো আসতে পারবেন না। একদম। আচ্ছা, এই দৈবিক সেশনকে তাহলে কি আপনি আধ্যাত্মিক অনুশীলন বলে মনে করেন? ওটা যোগ্য। দৈবিক সেশনকে আমরা আধ্যাত্মিক অনুশীলন কেন বলছি জানেন? আমরা এখানে দৈবিক সেশনে কি হয়, আপনি দেবতার সামনে যখন আসছেন বা দেবতার সামনে যখন তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, ওটা হচ্ছে যোগ্য স্থান, আগুন, সে আগুনের সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখতে হবে। তাই জন্য বডি পিউরিফাই করানো হচ্ছে থ্রু মন্ত্রাস, তাই জন্য সময় লাগছে। ওই যজ্ঞের আগুন পেরিয়ে যখন বাবার কাছে যাচ্ছেন তখন বাবার পায়ের সামনে বসতে পারবেন। তো সেটা অনুশীলন বলো, সেটা এক্সট্রিম পিউরিফিকেশন বলো, সেটাকে যোগ্যতা বাবার সামনে প্রমাণ করা বলো, সব মিলিয়ে হচ্ছে একটা যজ্ঞ। এটা একটা যজ্ঞ। দৈবিক দর্শন হচ্ছে একটা যজ্ঞ, এটা জানবেন, যেটাতে সবাই পারে না, ওই জন্য সবার জন্য দৈবিক সেশন নয়। সেই যোগ্যতা থাকতে হবে, সেই পাওয়ার থাকতে হবে ভিতরে, যে হ্যাঁ আই উইল বি এবল টু ফেস লর্ড শিবা। যখন যেটা জিজ্ঞেস করবে না কেঁপে যাবেন, এরকম কোয়েশ্চেন হয় যে কেঁপে যায়, তখন আমাকে সেটা সেই জায়গাটা গিয়ে হেল্প করতে হয়।
কারণ তুমি নিজেই জানো না যে বাবা কোন জায়গাটা তোমাকে টাচ করবে। ফর এক্সাম্পল, আমি কাউন্সিলিং এর একটা বলছি, হ্যাঁ, হুম, কয়েকটা হুম। কাউন্সিলিং এর দিকে বলছি হ্যাঁ, যেখানে একদম। টাচ হয়েছে। হুম, হুম, গতকাল এক ভদ্রমহিলা এসেছিলেন, হুম। নাম বলছি না। উনি বৈষ্ণব ধর্মকে ভীষণ ভাবে মনে প্রাণে পালন করেন। আচ্ছা, আচ্ছা। মানে এবং বৈষ্ণবই। বৈষ্ণবী উনি। হুম। কয়েক বছর আগে ওনার যখন পোষা কুকুরটা মারা যায়, তারপর থেকে উনি এই দিকে চলে এসেছেন। তার মানে কি, আচ্ছা। পোষা কুকুরটা এসেছিলেন তার কাছে তাকে এই দিকে টার্ন করানোর জন্য। হুম, অদ্ভুত না? হুম, পোষা কুকুর রূপে যে কেউ আসতে পারে কিন্তু। হুম। আর কুকুরের ছবিটা আমি দেখার আগে তখনও দেখিনি। আমি কাউন্সেলিং এ বলছিলাম যে আপনি এত মন খারাপ করছেন, কাঁদছেন, আপনি কি আপনার কুকুরের সাথে, জিম্মি নাম, হুম। তো জিম্মির সাথে কি আপনি দেখা করতে যাবেন? হ্যাঁ। হুম। আমি, জিম্মি তো এসে গিয়েছে, দরজার ওই দিকে দাঁড়িয়ে আছে। আমি স্প্যানিয়েল ডগ দেখছি, হোয়াইট। তখনও কিন্তু আমি দেখিনি যে যাকে ডাকছে সে কিরকম দেখতে। উঠলো, উঠে ভদ্রমহিলা পিছন দিয়ে এসে, মানে এই পিছন দিয়ে এসে সাইডে এসে গা লাগাচ্ছে, হ্যাঁ? আর গা যখন লাগাচ্ছে, আমার একটা হ্যাবিট আছে, কুকুরদের দেখলাম একটু আদর করে দিই। আমি যখন ওর মাথায় আদর করছি, মানে আমি হাত বাড়িয়ে চোখ বন্ধ করে আদর করছি, আমি দেখি আমার গো করে না আমার এখানে কামড়া দেওয়ার চেষ্টা করছে, বিরক্ত হচ্ছে। বললাম, ও কি অন্যদের পছন্দ করে না? বলে হ্যাঁ, ও অন্যদের পছন্দ করে না। আমি 100% ঠিক দেখছি। কুকুর কি সাদা? বলে হ্যাঁ, সাদা। আচ্ছা, একটু ছবিটা দেখাও তো, কি মানে আমি বলতে গিয়েছি স্প্যানিয়েল কিনা, দেখি স্প্যানিয়েল ডগ। তাহলে আমি ঠিক দেখছি। আমি দেখো, ও তোমার কোলে এসে বসেছে, বলে আমি পেটের জায়গাটা ঠান্ডা পাচ্ছি। ভাইব্রেশনস ফিল করিয়ে দেয়। সেরকমই যারা দৈবিক সেশন আমার কথা না শুনে হুড়োতাড়া করে চলে আসেন না, তখন আমার উপরে কষ্টটা হয়। তখন চেষ্টা করি যে আমরা যাতে ভাইব্রেশনস যেটা আসছে সেটা দিয়ে আমরা তো মিডিয়াম হয়ে যাই। ভাইব্রেশনস দিয়ে আমাদের বোঝাতে হয়। which is not that tough, but for our body it is very stressful. তাই জন্য বলি, আপনারা প্লিজ আমার কথা শুনুন, একটু ধৈর্য ধরুন, ঠিক যে সময়টা বলা হচ্ছে সেই সময় অবধি করুন, তারপরে আসুন। কারণ এটা যজ্ঞর মধ্যে ঢুকবেন। আগুন আপনাকে ছুঁয়ে পবিত্র করে বাবার সামনে নিয়ে যাবে। তো সেটার জন্য আপনার প্রস্তুতি থাকতেই হবে, নাহলে তো পারবেন না। হুম, হুম। মানে সেই কুকুর রূপে যিনি এসেছিলেন, মানে দেখে ভদ্রমহিলাকে না, আধ্যাত্মিকতার দিকে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা মাধ্যম ছিল আমার তাহলে। বারবার না হুম, কুকুরটাকে দেখলে মনে হচ্ছে ওনার মেয়ে। কোন জন্মে হয়তো ওনার মেয়ে ছিলেন। হুম, এই জন্মে এই রূপে এসেছেন। হুম, মানে হ্যাঁ? সেই আত্মাটাই সেই এসছে। আত্মাটাই বডি চেঞ্জ। হুম। কারণ চোখটা দেখলে পুরো মেয়ের চোখ লাগছে। অদ্ভুত। আর ভদ্রমহিলা না কুকুরকে কাজল-টাজল পরিয়ে রাখতেন। আচ্ছা, আচ্ছা, আমি সাজিয়ে কখনো গুছিয়ে দেখিনি রাখতেন। কুকুরদের কাজল পরাতে। দেখেছি টিপ পরা না, না, থাকে অনেকে কাছে। পড়ায়। হুম, আমি ফার্স্ট, আর চোখটা না অদ্ভুত, পুরো একটা মানুষের চোখ। পুরো মানে কাজল পরিয়ে দিয়েছে, পুরো একটা বলছে মেয়ের চোখ। আমি তো মেয়ের মতন চোখ লাগছে। হুম। কিন্তু ওনাকে বলিনি যে ভাইব্রেশন ওনার মেয়ের এসেছে। কোন জন্মে ওনার মেয়ে ছিল। তো বুঝতে পারছো যে কিরকম হয়? মানে ও কুকুরটা মারা যাওয়ার পর ওই যে কষ্টটা, ওটা থেকেই উনি আধ্যাত্মিকের পথে এগিয়ে এইবার গেলেন। শোনো, হুম, যখন ওনার মেডিটেশন প্রোগ্রেশন আসলো, হুম, শ্রীকৃষ্ণ বললেন যে তুমি এটা করো। হুম, শ্রীকৃষ্ণ যে কোন ইচ্ছে নিয়ে আমাকে বলেছেন সেটা আমি পরে বুঝতে পেরেছি। মেডিটেশন প্রোগ্রেশন হলো, উনি কিছুতেই শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন না। কিন্তু পরে বোঝা গেল কেন। কারণ ওনার বাড়িতে দুটো শ্রীকৃষ্ণ আছে, একটা বড় একটা ছোট। ছোটটাকে উনি অত মায়া নিয়ে দেখেন না, বড়টাকে সব আদর দেন। তাই জন্য যখনই আমি বলছি ছোট শ্রীকৃষ্ণ যিনি তাকে রাখো, উনি ডাকছেন কিন্তু আসছে না। এই পুরো মেডিটেশন প্রোগ্রেশনটা দিয়ে উনি বোঝালেন যে ইউ হ্যাভ টু লাভ মি টু, সো দ্যাট আই উইল কাম টু ইউ অ্যাজ আ ভিশন। তার থেকেও বড় জিনিস, উনি রাধামায় নাম জপেন। হুম। রাধামা যে ওনার উপরে রেগে আছেন উনি কিন্তু আমাকে বলেননি। আচ্ছা। আমাকে রাধামা বলছে ওকে জিজ্ঞেস করো কি করেছিল। তখন আমি ওনাকে বলি যে আপনি কি এটা করেছেন? বলে হ্যাঁ, বলে ওর চোখে জল। আমাকে তো বলছে। উনি কিন্তু আমাকে বলেনি। হুম, তার মানে কি আমি ঠিক শুনছি? কনফার্মেশন যে হ্যাঁ, আমি ঠিক শুনছি। তো উনি তখন উনি ওই ঘটনাটা, ওই চ্যাপ্টারটা বললেন যেটা রাধামা রেগে আছেন। কেন রেগে আছেন? রাধামা বলছে ওকে জিজ্ঞেস কর। রাধামাই কিন্তু আমাকে বলে দিতে পারতেন। কিন্তু আবার কাউন্সেলিং এ আসছি, বডির ভাইব্রেশন বের করতে হয় না? তাই জন্য ওনাকে দিয়ে বলানো হলো যাতে ওই ভাইব্রেশনটা বেরিয়ে যায়। উনি বলছেন আমার মাথা খুব ব্যথা হয়। মাইগ্রেনের প্রবলেম, কিন্তু আমি দেখছি মাথা হালকা ব্যথা ঠিক হয়ে যাচ্ছে। হচ্ছে না, কারণ ভাইব্রেশন তো বেরোচ্ছে। এবং ওনার শরীর থেকে ২ জন বেরোলো। এরকমও হয় কাউন্সেলিং এ। উনি চোখটা বন্ধ করে মাধব করছেন। হ্যাঁ? কিন্তু আমি দেখলাম একটা চোখ খুললো, মানে চোখটা বন্ধ কিন্তু আরেকজনের চোখ খুললো, উঠে বেরিয়ে গেল একটি মেয়ে। আবার কিছুক্ষণ পর আরেকজনের চোখ খুললো, উঠে বেরিয়ে গেল একটা ছেলে।
মানে ওটা কি কোনো নেগেটিভ এনার্জি ওটা ছিল? ঢোকানো হয়েছিল না বডিতে। ও আচ্ছা। দুইজন এরকম তো আগেও বলেছি আমি হুম তোমাকে হুম হুম যে বেরিয়ে যায়, কালকেও বেরিয়েছে একদম। হুম। মানে তুমি ভাবো আমি চোখ বন্ধ করে আছি কিন্তু তুমি দেখছো আমার আমার বন্ধ চোখের মধ্যে দিয়ে হুম, আরেকজন চোখ খুললো উঠলো বেরিয়ে গেল, আবার আরেকজন ছেলে চোখ খুললো উঠলো বেরিয়ে গেল, তুমি বুঝতে পারছো? মানে কেউ তাকে ক্ষতি করার জন্য সেটা হয়তো হ্যাঁ করেছিল। ইনপুট করে দেওয়া হয়েছিল, সিলটা হুম। ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়েছিল, সেটা হুম। বাবা বের করে দিচ্ছেন। মানে দৈবিক সেশনে মানে বসে আমি সেটা বেরিয়ে যাচ্ছে। এটা দৈহিক সেশন হয়নি, এটা এটা হয়েছিল মানে মেডিটেশন প্রোগ্রেশন, আচ্ছা। কিন্তু এই ধরনের কখনো হয়নি। হুম, আমি এই জন্য বলছি যে আমাদের কখন কিভাবে বাবা কাজে লাগাচ্ছে সেটা কোনো ঠিক ঠিকানাই নেই। হুম। কখনো কাউন্সিলিং এর মধ্যে দিয়ে টুইন ফ্লেমকে এক করে দিচ্ছেন কাউন্সিলিং এর হ্যাঁ, মধ্যে সেটা একটা দিয়ে। ঘটনা আপনি বলবেন বলেছিলেন যে Recently হয়েছে। দীঘাতে ঘটেছে রিসেন্টলি, মানে না, না, টুইন। দীঘাতে হয়েছে প্যারানরমাল, ওটা আচ্ছা, বলছি আচ্ছা, প্যারানরমাল দীঘাতে হয়েছে। আচ্ছা, তা টুইন ফ্লেমের যে ঘটনাটা হয়েছে যেটা ওটা বলে বলছেন। দিই আমি, ঠিক হ্যাঁ, আছে? একদম। 2-3 দিন আগে একজন ভদ্রমহিলা এসেছেন, হুম। উনি আমার কাছে 7 চক্র মেডিটেশন করিয়েছেন, কাউন্সিলিং অনলাইনও করিয়েছিলেন। হুম, কিন্তু তারপরেও উনি এসেছেন ওনার কিছু প্রবলেম থেকে গিয়েছে বলে। হুম, তো উনি কিন্তু দৈবিক সেশনের দিকে যাচ্ছেন, টার্ন করছেন, কারণ বাবা অলরেডি বলে দিয়েছেন ওনাকে হুম, করতে হবে। তো কথায় 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 দেখলাম কি হার সোল বিলংস টু দ্য সতযুগা। আর আচ্ছা। আমার কাজও আমি বলেছি যে আমার কাজটা বাবাকেই দিয়েছেন, যে সেই যুগ থেকে যারা ছিটকে বেরিয়ে গেছে হুম। তাদেরকে আবার একত্রিত করে ফিরিয়ে দেওয়া বাবার কাছে। তো সেম উনি নাগা জোন থেকে আবার বিলং করেন। অনেকেই তো নাগা জোন থেকে বিলং করে, নাগা ল্যান্ড থেকে। নাগাল্যান্ড মানে আমাদের এখানকার নাগাল্যান্ড না, দেবলোকে নাগ যোগ, নাগ নাগ জোন থেকে। নাগভূমি যেটা থাকে। হুম, হ্যাঁ, তো তখন দেখলাম যে ওনার সাথে কথা বলতে বলতে শ্রী বিষ্ণুর ধামে চলে গেলাম, বলে উনিও বলছেন যে হ্যাঁ আমি সাপ দেখি, কেন দেখি বুঝি না, স্বপ্নের মধ্যে সাপ, অনেক সাপ। তারপরে সাপ থেকে আর এমনি এমনি সেটা না, আরো অনেক কিছু ঘটনা বলছেন উনি। বলতে বলতে আমি দেখছি যে আমি বললাম আমি তো শ্রী বিষ্ণুর ধাম দেখছি। তারপরে দেখলাম যে ওখানে শ্রী বিষ্ণুর ওখানে ওই যে ওনারা যে মুকুটটা পরে থাকেন না একটু উঁচু টাইপের, হুম, ওরকম একজনকে দেখলাম যে নেমে আসলেন আমার বাড়ির দরজার সামনে, মানে ওই যে রুমের দরজার সামনে। আমি বললাম উনি এই ভদ্রমহিলা কিন্তু অনেক হাই লেভেলের সোল, আচ্ছা। অনেক হাই লেভেলের সোল। তো আমি বললাম তুমি চোখটা বন্ধ করো, তুমি ফিল করো তার একটা প্রেজেন্স। বলে আমি ফিল করছি। হ্যাঁ, আমি বললাম যে দেখো তো হলুদ রঙের ধুতি, বলে হ্যাঁ হলুদ, আর আমি কিন্তু গোল্ডেন দেখছিলাম, ওই হলুদ আর গোল্ডেন মিক্সড ওরকম, কারণ তাদের তো ভীষণ পিওর বডি হয় না। বললো হ্যাঁ, এবং হাসছে, আমার আমার দিকে তাকিয়ে হাসছে, এটা উনি বলছেন your twin flame has come, now is the time to get mingled with your twin flame. mingled মানে একই আত্মা দুটো বডিতে, তো শ্রী বিষ্ণুর কৃপায় এই মেয়েটি কাউন্সিলিং এর মাধ্যমে সময় হয়ে গিয়েছিল তার টুইন ফ্লেমের সাথে মিট করার। তখন দেখলাম ওনার শরীরে হাফ, উনি এটা কিন্তু আমরা থার্ড আই দিয়ে দেখছি, উনিও দেখতে পাচ্ছেন থার্ড আই দিয়ে, যে উনি হাফ, আরেকটা হাফ হচ্ছে ভদ্রলোক বলবো ওই দেবতার, ভদ্রলোক বলাটা ভুল হবে, ওই দেবতার, ঠিক আছে? এবং সেই রূপে আমি ওনাকে দেখতে পাচ্ছি, উনিও দেখতে পাচ্ছেন নিজেকে ওই রূপে। এবং ওটা যে মিঙ্গল হতে একটু সময় লাগলো, কারণ অনেক 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 বছর পরে সে মিঙ্গল হলেন। এবং নামটা আমি নিচ্ছি না, এই ভদ্রমহিলার নামও এসে গিয়েছে, যিনি এসেছেন এবং ওই দেবতারও নাম এসে গিয়েছে, তো ওই নামটা নিচ্ছি না। শুধু বলছি কাউন্সিলিং এ কি মায়া মহামায়া চলতে থাকে, যে দুজন এক হয়ে এক বডিতে মিঙ্গলড হয়ে গেলেন। আমি বললাম এইবার তুমি দেখবে তোমার লাইফে কত চেঞ্জ আসে। এবং উনি যাকে ভাবছিলেন এই 3D ওয়ার্ল্ড এর টুইন ফ্লেম, উনি ওনার সোলমেট বেরিয়েছে, আচ্ছা। তার হায়ার সেলফও চলে এসেছিলেন। কিন্তু তার হায়ার সেলফ আসাতে এনার টুইন ফ্লেমটি একটু আংশিক হিংসে হচ্ছে তার, সেটাও ফিল করছেন উনি। মানে কি দেবতা ঠিক আছে, কিন্তু যখন তার শরীরের সাথে মিশে গিয়েছে আত্মার সাথে, তখন উনিও কিন্তু হিংসেটা ফিল করেন, সেটা উনি বুঝতে পেরে হেসে দিচ্ছেন। তাই বললাম ইট উইল টেক টাইম, তুমি যতক্ষণ না এনার্জিকে ব্যালেন্স করবো কি করে 7 চক্রা, ওনার এনার্জিকে তুমি দেখবে তোমার মধ্যে, ওনাকে দেখবে তুমি তোমার মধ্যে, হ্যাঁ হাফ ইউ অ্যান্ড হাফ এম। তারপর একদম সোজা বাবার সাথে মিঙ্গল হও, তাহলে উনিও তোমার সাথে মিঙ্গল হয়ে বাবার মধ্যে চলে গেলেন, তাহলে ব্যালেন্সটা আসবে। কিন্তু এটা প্রত্যেকদিন করতে হবে, ইট ইজ ভেরি 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 টাফ। মানে সেখানে গেল বোঝা গেল যে যে ভদ্রমহিলা আপনার কাছে এসেছিলেন, মানে ওনার জন্ম হয়েছে কিন্তু ওনার যে টুইন রয়েছে তার জন্ম হয়, কিন্তু উনি মানে চলে আসলেন, মানে তিনি তার আত্মালোকে রয়েছে। হি ওয়াজ ওয়েটিং ফর হার। এই জন্মে এই ক্ষণে তার সময় হয়ে গিয়েছে মিট করার জন্য নামতে পেরেছেন, আচ্ছা। উইথ দ্য পারমিশন অফ লর্ড বিষ্ণু।
ডেফিনেটলি তার ধান যেটা থেকে আমরা নামছেন। টুইন ফ্লেম নিয়ে সাধারণত শুনেছি যে মানে দুজনের জন্ম হতে হবে এবং দুজনেরই মানে এই জন্মে মিল হতে হবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে একজনের জন্ম হয়েছে একজনের হয়নি, হ্যাঁ কিন্তু আত্মার মিলন হচ্ছে। হ্যাঁ হুম। উনি কি কর্ম করেছিলেন যে কারণে ল্যান্ড অফ ডেথে তাকে আসতে হয়েছে সেটা দৈবিক দর্শনে বেরিয়ে আসবে। আচ্ছা আচ্ছা। ওই জন্য ওর বেশি আমি ঝাঁপাইনি, হুম, যে ওর বেশি ঝাঁপালে আমার শরীরে প্রবলেম হয়ে যাবে। হুম। কারণ দৈবিক দর্শনে বসার আগে আমাকে সেরকম মেন্টাল প্রিপারেশন রাখতে হয়। মানে ওনার কর্মটা কমপ্লিট ছিল না, তার জন্য হয়তো ওনাকে Correct. বারবার জন্ম নিতে হচ্ছে। কারেক্ট। এবার এই জন্মে হয়তো বা ওনার সমস্ত কর্ম কমপ্লিট হয়ে গিয়েছে বলে ওনার আবার ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছে, কারণ এখন না যেহেতু বাট আপনি আফটার দ্য ডেথ। হ্যাঁ আপনি তো বললেন উনি আত্মার মিলন হয়ে গেছে, সেখানে তো নিশ্চয়ই তাহলে Correct. আবার ফিরে যাবে। হ্যাঁ, আর এই মিলন কিন্তু একদম পিওর পায়াস। এই মিলনটা কিন্তু এনার্জি নিজে দুটো ভাগ করেছে, সেই দুটো ভাগ আবার মিল হলো। হুম, এটা চিন্তা ধারণা বাইরে, এবং আমার কাছে এখন বাবা টুইন ফ্লেমস বেশি পাঠাচ্ছেন। এটা আমি আগেও বলেছি যে বেশ মজা লাগছে আমার দেখতে যে টুইন ফ্লেমস আমার সামনে বসে আছে। একদম। কখনো মানুষ রূপে বসছে, কখনো আত্মার রূপে আসছে, বাট আসছে। একদম। তো আপনার কাছে মানে আধ্যাত্মিকতার প্রকৃত অর্থ কি? শান্তি, একদম শান্তি। মানে ইটার্নাল পিস হুম, হচ্ছে স্পিরিচুয়ালিজম। মানে মনের শান্তি। ইটার্নাল পিস, মন প্রাণ শরীর সবকিছুর শান্তি। ওম শান্তি এই জন্যই বলে হুম। শান্তি। আচ্ছা, ধ্যান এবং প্রার্থনা এই দুটোর মধ্যে মানে কোনটা বেশি শক্তিশালী? সাপোজ আমি এটা দেখিয়ে দিচ্ছি, এই হাতটা আমার ধ্যান, এই হাতটা আমার প্রার্থনা। হুম। ধ্যান একটা টাইমে গিয়ে মিশে যাচ্ছে ইউনিভার্সে, প্রার্থনা একটা টাইমে গিয়ে মিশে যাচ্ছে ইউনিভার্সে, গিয়ে আমরা তুরিয়া স্টেটে চলে আসছি, তখন গিয়ে আমরা শ্রী বিষ্ণু বা বাবার পায়ে হাত রাখতে পারছি যে আমাদের এই কাজটা করিয়ে দাও, যেটা ভীষণ ইম্পর্টেন্ট ফর দ্য হিউম্যান বিং অর ফর মাই ফ্যামিলি অর ফর আস। সেই ধ্যান যদি সেই রকম হয়, সেই প্রার্থনা যদি সেরকম হয়, যখন তুরিয়া স্টেটে গিয়ে মিট করছি, তাদের পা ছুঁতে পারছি, তখন গিয়ে কিন্তু ওটা কানেক্টেড তাদের সাথে হয়ে আমরা ওকে বা তথাস্তু হচ্ছে। তাহলে ধ্যানও ইম্পর্টেন্ট, প্রেয়ারও ইম্পর্টেন্ট। প্রেয়ারটা শুধু নিজের জন্য সবসময় না করে আপনারা মানুষের জন্য একটু প্রে করবেন প্লিজ। তাতে কি হয়, আমরা তো জন্মেছি শুধু নিজেদের জন্য না, আমরা জন্মেছি বেসিক আমাদের কারণ হচ্ছে মানুষের উপকারে আসা, সেখান থেকে না করে আমরা নিজেদের উপকারে খেয়ে লাগাতে থাকি। তো এইটা কিন্তু ভুল, সেই জন্য কর্মা করতে থাকি। আমরা যদি মানুষের উপকারে আমরা নিজেদেরকেও নিয়োজিত করি এবং নিজেদেরটা হচ্ছে মানুষেরটা হচ্ছে, তাহলে কর্মা কমে যায়। তো বুঝতে পারলে হোয়াট ইজ মেডিটেশন, হোয়াট ইজ প্রেয়ার, when it mingles it touches the turiya state and from there the tathastu comes. তখন গিয়ে আমাদের প্রেয়ারও কাজে লাগছে, আমাদের মেডিটেশনও কাজে লাগছে। কিন্তু এই মেডিটেশন যদি নিজেকেই শুধু মানে আমার এটা চাই, আমার এটা চাই, দ্যাট বিকামস আ প্রেয়ার, সেই প্রেয়ার কখনো হবেই না। সেই জন্য মন্দিরে যাচ্ছি, আমার এই চাই ওই চাই, বাড়ি এসে সেই আমরা থাপ্পড়ি খাচ্ছি। একদমই, আমরা তো সাধারণ মানুষের সাধারণ সেটাই মানুষ করি। বলবে না, সব মানুষের সব কুণ্ডলিনী মা মানুষই আছে। করে, মানে প্রার্থনা মানে নিজের জন্য কিছু চাওয়া। আমাদের সবার কুণ্ডলিনী মা আছে, তাকে শুধু জাগৃত করার পদ্ধতিটা আমাদের হারিয়ে যায়, কারণ আমরা তো আবার জন্ম নেওয়াতে আগের জন্মের সবকিছু ভুলে যাই। পদ্ধতিটা কোনো যোগ্য পার্সনের কাছ থেকে যদি শিখে নেন আপনারা, তাহলে সবাই কিন্তু পাওয়ারফুল। বরঞ্চ মানুষের শরীর ভীষণ পাওয়ারফুল। কি করে বলছি শোনো, আজকে সকালবেলায় দেবী সতীমা আমাকে এই জিনিসটা বুঝিয়েছেন। অদ্ভুত জিনিস, সায়েন্সের মতন বোঝায়, আমি আমার মতন বোঝাই, মা যেটা বুঝিয়েছেন সেটা বোঝে, চ্যানেলাইজ হচ্ছে। কিন্তু আমাকে সকালবেলায় মা, আমি তখন বিছানা তুলছি, বুঝতে পারছি, বিছানা তুলছি বাড়িতে, তখন বলছেন যে এই যে আমার হাতে 5টা আঙুল, আপনার হাতে 5টা আঙুল মেলে না কেন? দেখতে তো একই রকম, কিন্তু যখন ছাপ নেবো আমার এখানে রাউন্ড থাকবে, রাউন্ড যেগুলো বলে না, স্কেলস এন্ড অল, এগুলো ডিফারেন্ট, আপনারটা ডিফারেন্ট কেন? ঠিক আছে, আমাদের সবারই তো লিভার, প্যানক্রিয়াস, হার্ট, হ্যাঁ, আর যা যা থাকা উচিত সবই আছে আমাদের, ঠিক আছে, কিন্তু তারপরেও অমিল কেন? আমাদের স্কেলিটন এমনি চামড়া ছাড়িয়ে দিলে সবাই কিন্তু একই স্কেলিটন, একই রকম দেখতে, চামড়া লাগলে আলাদা কেন? কারণ আপনার এনার্জি ডিফারেন্ট বলেই আপনার এনার্জি, যে শরীর এনার্জি যতবার জন্ম নেবে ততবারই মানে ওই যে অংশগুলো, তার হাতে এতগুলো গোল থাকতে হবে, এতগুলো শঙ্খ চক্র, এত কিছু থাকতে হবে, সেগুলোই থাকবে যতবার ইচ্ছে সে জন্ম নেবে। আচ্ছা, সে মানে ছেলে হোক বা মেয়ে হোক বা ট্রান্সজেন্ডার হোক বা যেই হোক, এলিয়েন হোক, আচ্ছা। যতবার সে জন্ম নেবে ততবারই সেম জিনিস থাকবে তার।
আচ্ছা, মানে এটা একদমই জানা ছিল না। মানে সেই মানে আত্মাটা যতবার জন্ম নেবে তার হাতের রেখার যে রেখা মানে শরীর সূক্ষ্ম সূক্ষ্ম যে রেখা সব সেম থাকবে, মানে তার বডিতে সে- সব সেম থাকবে। বডি তার বডি এইভাবেই আসবেন বারবার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে কি ছেলে রূপে নাও বা মেয়ে রূপে নাও হুম, বা ট্রান্সজেন্ডার নাও, কিন্তু বডির যে সূক্ষ্ম জিনিসগুলো ওগুলো একই থাকবে। তাই জন্যে আমাদের চেহারা আলাদা, সবাই আলাদা আলাদা দেখতে, হুম, এই কারণে। বুঝতে পেরেছো? হুম, হুম, তারপরে হচ্ছে যে আমাদের এটার পরে ডিএনএটাও ম্যাটার করে। হুম, আমাদের বাবা মার ডিএনএটা তো আমরা পাবো, কিন্তু মেন হচ্ছে এনার্জির যে স্পেশালিটি সেটা আমাদের হাতে। আমার হাতের ছাপ নাও, তোমার হাতের ছাপ নাও, ডিফারেন্স তো পাবেই। তারপরে ওই যে স্ট্যাম্প প্যাডে তুমি আমার আঙ্গুঠার ছাপ নাও, তোমার আঙ্গুঠার ছাপ। শাস্ত্রালয়তে আমি গিয়েছিলাম যখন, ওরা আঙ্গুঠার ছাপ থেকে অনেক কিছু বলে দিচ্ছে। ওই আমারটার সাথে তোমার তো মিলবে না। না। এর কারণ হচ্ছে এনার্জি ইজ ডিফারেন্ট। এনার্জি অদ্ভুত জিনিস, যেটা তুমি সায়েন্স দিয়ে কি করে ব্যাখ্যা করবে জানি না, কিন্তু এনার্জির হাত পা সবারই থাকে, কিন্তু তার মধ্যে এত কিছু সূক্ষ্ম জিনিস থাকে যেটা ওই জন্য আমরা ডিফারেন্ট। হুম, ইচ অ্যান্ড এভরি চাইল্ড ইজ আ ডিফারেন্ট প্রোডাক্ট অফ গড, হুম, অফ ইউনিভার্স। এই কারণে, কারণ এনার্জি ইজ ডিফারেন্ট। হুম, বুঝতে পারছো? সূক্ষ্মভাবে আজকে আমাকে দেবী বিছানা তুলছি যখন, তখন বুঝিয়েছে। তখন বলছে যে একে কিছু বোঝালে খালি পডকাস্টে বলতে হবে, এই করতে থাকে। তাই বলছি যদি আমি জ্ঞানটা পাই হুম, তাহলে আমার জ্ঞানটা রিলে করে দেওয়া উচিত। একদম। তাহলে কি সবাই জ্ঞানটা পেলো? আর আমি তো দিচ্ছি না, দিলেন মা। হুম। তাহলে মায়ের আওয়াজটা সব অব্দি পৌঁছলো, তাহলে তোমার বলা উচিত। and it is nothing wrong. এরকম অদ্ভুত জিনিস, বুঝতে পারছো? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে যে এই যে আপনি যেটা বললেন একটা আত্মা যতবার জন্মাবে তার হাতের যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো সব সেম থাকবে মানে বডিতে। এবার তাহলে তো আমরা যেটা Maximum. সবাই বলে, হ্যাঁ ম্যাক্সিমাম। Maximum. আর হুম। তুমি কি দেখেছো আমার আগের জন্মে আমার হাতের রেখা কেমন ছিল? না। তাহলে তুমি মানুষ হতে পারে যে পরের জন্মে হাতের রেখা তো চেঞ্জ হতেই পারে। হুম। আপনি কি আমাকে আগের জন্মে দেখেছেন? তার আগের জন্মে দেখেছেন আমার হাতের রেখা কেমন ছিল? না, সেখানে বলা হয় না যে রেখার দেখে তার ভাগ্য নির্ধারণ করা হয়, তাহলে কিন্তু এক একটা জন্মে মানুষের ভাগ্য তো এক এক রকম হয়। কর্মর সাথে সাথে সেটা একটু একটু চেঞ্জ হতে পারে, আচ্ছা বাট মেজর থিংস রিমেইনস দ্য সেম। আচ্ছা আচ্ছা। হাতে কটা চক্র থাকবে, হাতে কটা শঙ্খ থাকবে, হাতে কটা পদ্ম ফুল থাকবে, দোজ থিংস রিমেইনস দ্য সেম। হুম, তাই জন্য চেহারা আমাদের আগের জন্মের সাথে এই জন্মের চেহারা মেলে। না, আমার তো মেলে না, কিন্তু সাধারণত কারোই মেলে না। না, মেলে মেলে। আচ্ছা, কিছুটা মিল থাকে তাহলে। কিছুটা মিলতে হবে, চোখ তো সেম থাকে। আচ্ছা, হ্যাঁ, চোখ চোখের same থাকে, চাহনি সেটা আপনি কখনো বলেছিলেন। change হয় না। হুম, হুম। চোখ তো মেলে, আমার ভুরুও মেলে। আচ্ছা। আমার মুখের গঠন আমার দুটো জন্ম আগের থেকে মেলে। আবার আমি যখন, তোমাকে বলি, হুম, আমি ইজিপশিয়ান সিভিলাইজেশনে রানী হুম, ক্লিওপেট্রা ডাকে, আমরা ক্লিওপেট্রা বলি, নো হুম, ক্লিওপেট্রা। হুম। একটা কাউন্সিলিং, একটা দেবিক সেশনে আরেকজনের দেবিক সেশনে আমারটা বেরিয়ে এসেছিল। আচ্ছা তো রানী ক্লিওপেট্রার লেফট হ্যান্ড আমি ছিলাম। আচ্ছা। ঠিক আছে, ওনার সোলও চলে এসেছিল, এটা বলে দিচ্ছি, কেউ বিলিভ করলে করবে, না করলে নেই। তো আমার একটা নামও বেরিয়ে এসেছিল, নামটা মনে নেই। আই ওয়াজ আ লেডি ওয়ারিয়ার। তাই জন্য আমি কিন্তু খুব ম্যানলি, আমার মধ্যে কোনো ন্যাকামি তুমি দেখতে পাবে না, বরাবরই আমি একা চলতে পারি। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানটা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই গানটাকে আমি ভীষণ ফলো করি। তো আই এম অলওয়েজ আ ওয়ারিয়ার। আর ডক্টর তৃপ্তি জৈন যখন আমাদের সেশন করাচ্ছিলেন, তখন উনি একটা সাইকিক খেলা খেলিয়েছিলেন। তো তারপর বলেছিলেন, নাও লুক অ্যাট ইয়োর সেলফ ইনওয়ার্ডলি। কাকে দেখতে পাচ্ছ? আমি লেডি ওয়ারিয়ারকে দেখতে পেয়েছিলাম, আমি তাকে দেখতে পেয়েছিলাম। আচ্ছা। তো আর মানে কি, তার এনার্জিটা এখনো আমার মধ্যে আছে। হুম, তো ক্লিওপেট্রার সোল, ওনার যে এনার্জি, সে চলে এসেছিলেন, কারণ তাকে আমি আহ্বান করেছিলাম কি, ইফ দিস ইজ ট্রু দেন ইউ প্লিজ কাম। কারণ এটা আরেকজনের সেশন চলছে, তার মধ্যে হয়েছে। তখন উনি এসেছেন এবং আমাকে কনফার্মেশন দিয়েছেন, ইয়েস ইট ইজ ইউ। তখন আমি নিজেকে পুরো দেখতে পাচ্ছি, এবং ওই আর্মার, এবং আমি শুধু দেখতে পাচ্ছি না, যে আমার ক্লায়েন্ট সেও আমাকে দেখতে পাচ্ছে। সব থেকে মজার ব্যাপার, আচ্ছা, ক্লায়েন্টও দেখতে পাচ্ছে। এবং উনি নিজেকেও দেখতে পাচ্ছেন। হুম, সব থেকে মজার ব্যাপার হচ্ছে এগুলো, যে উনি নিজেকেও দেখতে পাচ্ছেন। আমি বলছি ইউ অ্যাজ আ প্রিস্টের লেফট হ্যান্ড ইজ ইউ। ও বলে হ্যাঁ, আমি ওকে যখন ডিসক্রাইব করে দিলাম, তা কিছুক্ষণ পরে ও বলছে আমি কিন্তু নিজেকে ওরকমই দেখছি, এবং আরো ভিভিডলি ও দেখছে। আর সেখানেও আমাকে দেখতে পেয়েছে ক্লিওপেট্রা, কুইন ক্লিওপেট্রার পাশে লেফট হ্যান্ড আমি। বলে ইট ইজ ইউ। তুমি আর্মারে পুরো শিল্ডেড হয়ে দাঁড়িয়ে আছো। গ্রেট লাগলো আমার, কি আমি এই জন্য এত ম্যানলি ফিল করি, বিকজ আই ওয়াজ হার লেফট হ্যান্ড। এবং আমাদের এখানে আমরা যতজন জন্মাচ্ছি না, প্রত্যেকে ইজিপশিয়ান সিভিলাইজেশনে জন্ম নিয়েছে, এরকম কিন্তু বেরিয়ে এসেছে ম্যাক্সিমাম। আচ্ছা। আমি আরেকজনকে চিনি,
উনি ফেরাও ছিলেন, ওয়ান অফ দ্য। কারণ মিশরের সভ্যতা আর আমাদের ভারতীয় সভ্যতার মধ্যে কিন্তু অনেকটা মিল আছে, কারণ ওরাও মূর্তি পুজো করেন, আমরা রামচন্দ্র কিন্তু মিশরের সাথে কানেক্টেড। আমি রিসেন্টলি একটা পডকাস্টে কিন্তু দেখেছি, আমার মাথা ঘুরে গেছে, আধ্যাত্মিক যেটা আমি শুনেছি আমার অনেকটা মাথা মিল ঘুরে আছে। গিয়েছে। সীতা মাইয়ার নাম আছে ওখানে, আচ্ছা, কিন্তু একটু চেঞ্জ। তো এবার ভাবো, তখন অ্যাকচুয়ালি পুরোটাই তো তোমার একরকম ছিল না, পুরোটাই তো তখন এক ছিল। কে কোথায় রাজত্ব করছে। আর এটা আমি বলিনি কিন্তু, এটা কয়েকদিন আগে একটা পডকাস্টে দেখে আমার মাথা ঘুরে গিয়েছে যে কি হচ্ছে, এনাদের পডকাস্ট শুনলে মাথাই ঘুরে যায়। কিন্তু আমার একটা ক্লায়েন্টের সেশন এটা বেরিয়ে এসেছে, and I saw myself, কি সুন্দর লাগছে আমি দেখতে, চোখগুলো ওই যে টান টান করে, ওই যে কালো কাজলগুলো। আমি কিন্তু কাজল না চেষ্টা করি এরকম করতে, কিন্তু পারি না। এটা এখন থেকে না, অশোকা মুভিটা দেখে হয়েছিল, যেখানে করিনা কাপুর চোখে ওইগুলো করেছিলেন না, টেনে টেনে কাজল। আমি তখন অনেকটাই ইয়াং, কিন্তু আমার খুব ভালো লেগেছিল। ওই ভালো লাগাটা আমি এখন বুঝতে পারছি কেন ভালো লাগছিল আসলে, ওই জন্মে সেভাবে করে আমি অভ্যস্ত ছিলাম। আমি আমাকে যখন দেখছি না, আমার ক্লায়েন্ট আমাকে তার থেকে বেশি ভালো দেখছে, এবং she was describing me কি ইউ আর দিস, আমি তোমাকে দেখে যাচ্ছি, তুমি ওনার পাশে পুরো একদম তলোয়ার নিয়ে কি নিয়ে দাঁড়িয়ে আছো তুমি। আমার তো দারুণ লেগেছে। তখন আমি ইনভোক করেছি, দেখি যে রানী ক্লিওপেট্রা প্লিজ কাম এসেছেন। তো এবার বুঝতে পারছেন আমার মধ্যে একটু কিন্তু ম্যানলি ভাব আছে, কেন আছে। মানে এটা একটা বিশাল অভিজ্ঞতা। বছর আগের আমি এখন আমার ওই চেহারার সাথে এই চেহারা মিলে। আমি যদি এইভাবে কাজলটা এরকম টেনে টেনে লাগাই, আর ওদের অনেক রকমের ফেসিয়াল থাকতো, মাস্ক নল, তাহলে হয়তো ওর চেহারা আরো মিলবে। কারণ আমার যে ক্লায়েন্ট, সে বলছে তোমার এই চেহারার সাথে ওই চেহারা ভীষণ মিলছে, শুধু চুলের স্টাইলটা একটু ডিফারেন্ট। একদম। আচ্ছা, আপনি একটা ঘটনা বলেছিলেন যে এই যে মেডিটেশনের মাধ্যমে কৌশিকী মাতার দর্শন আপনি পেয়েছিলেন, তো সেই ঘটনা যদি একটু বলেন। ইয়েস, তো একটা মেডিটেশনে বসেছি। তো মেডিটেশনে বসে না, আমরা তো কসমিক মেডিটেশন এভরিডে চলে যাই, ওটা আমরা নিজে থেকে ইচ্ছা করে যাই না, ওটা দিয়ে দিয়েছে বাবার আশীর্বাদ। তখন কথা হচ্ছে ওখানে কিন্তু বাবা মায়েরা কথা বলেন, সেটাও শুনতে পাই, তারা কথা বলছেন, প্রবলেম সলভ করছেন। শুধু কসমিক ডান্সই দেখি না, প্রবলেমও সলভ হচ্ছে, এটা ইউনিভার্সাল লেভেলে হয়। তখন কথায় কথায় আমার খুব ইচ্ছে হলো যে আমি দেবী কৌশিকী মাকে একটু দেখতে চাই। আমি সবসময় মাকে পদ্ম ফুলের মধ্যেই দেখি যে উনি ভাসমান। তখন কথায় কথায় মা বলল, তুমি জানো আমি কে? আমি তোমরা বলো না অহম ব্রহ্মাস্মি, আমি অহম ব্রহ্মাস্মিনী। ওয়ার্ডটা দেখেছো, নতুন, ব্রহ্মাস্মিনী কোথাও কখনো ইউজ হয়নি, দেবী মা ফার্স্ট ইউজ করলেন। আমি তো ফার্স্ট শুনলাম ওনার কাছে। তখন আমি বললাম যে মা, তারে একটু দর্শন দে, আমি এত দিন ধরে ওয়েট করছি জাস্ট টু সি ইউ। কারণ আমি তাকে দেখেছি, কিন্তু দেখাটা না খুব একটা ক্লিয়ার হয় না। ধরো এখানে একটা প্লাস্টিক দেওয়া, তারপর তুমি বসে আছো অনেক সময়, কারণ মা সবার সামনে আসতে চান না, মানে একটু ঝাপসা হয়, একটু ঝাপসা হয়। আচ্ছা আচ্ছা। সেই দিন মা আমাকে দেখেন একটা অদ্ভুত রূপ, মায়ের মুখশ্রী এই অব্দি পুরো ইউনিভার্সের তারা টারা দিয়ে বানানো, চুলটা পুরো তারা ব্রহ্মাণ্ড সব, হ্যাঁ বুঝে না, বিশাল খোলা চুল, পুরো ব্রহ্মাণ্ড, মার মুখ চোখ সব ব্রহ্মাণ্ড দিয়ে বানানো, বুঝতে পারছো? এইখান থেকে হাঁটু অব্দি নেচার গাছপালা দিয়ে বানানো, মানে পাতা, ভিতরে প্রাণী ঘুরে বেড়াচ্ছে, মাদার নেচার অ্যাকচুয়ালি। তার এই বুকের এখান থেকে পায়ের হাঁটু অব্দি পুরো মাদার নেচার, মাদার আর্থ ধরে নাও। আর পায়ের নিচ থেকে, মানে এই হাঁটু থেকে নিচ অব্দি পুরো আকাশ, মানে পুরো নেচার, মানে তার বডি পুরো নেচার, মাদার নেচার। সেটা আমাকে এবার দেখিয়ে দিলেন। এবং কি তত্ত্ব, তত্ত্বের উপরেও যদি কোনো তত্ত্ব থাকে, সব দিয়ে উনি তৈরি, তার থেকে সবাই এনার্জি নিচ্ছে, তার থেকে সবাই শক্তি নিচ্ছে, সেই রূপ উনি আমাকে দেখালেন। মানে কি মিশে আছেন যেন মা, এইগুলো দিয়ে মাকে দেখতে পাচ্ছি, কিন্তু মা যেন মিশে আছে ব্রহ্মাণ্ডের মধ্যে, এইভাবে দর্শন দিলেন। অদ্ভুত দর্শন এটা। এবং ঠিকরে পড়ছে লাইট, আর রংগুলো আমি পরিষ্কার রং দেখছি। আচ্ছা। এবং আমার তো জন্ম সার্থক হয়ে গেছে, যে মাকে আর কে এইভাবে দেখেছে আমি জানি না, কিন্তু মায়ের থেকে পারমিশন আমি নিয়ে এসেছি যে আমি সবাইকে জানাবো। মানে এই রূপে দর্শন পাওয়াটাই তো অনেক বড় ব্যাপার। এটা মিনিং তো তুমি ভাবো যে শি ইজ এভরিওয়্যার। ইনফ্যাক্ট বাবা মায়ের থেকে শক্তি নেন, সবাই মায়ের থেকে শক্তি মায়ের থেকে। বাবা যে হাঁটাচলা করছেন, দেবতারা যে ঘোরাফেরা করছেন, দেবীদের শক্তিতে তো। আমরা যে হাঁটাচলা করছি, ফর এক্সাম্পল আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসটা কি, যে হাত চালাচ্ছে, এটা কি? এটা দেবী শক্তি। শক্তিটাই তো। যে মুহূর্তে দেবী আমাদের ছেড়ে দেন, সেই মুহূর্তে আমরা মৃত। আমাদের মৃত্যুর সময় কি হয়? শক্তি চলে যায়।
তাই জন্য ধীরে ধীরে চক্রাস থেকে প্রাণবায়ু ধীরে ধীরে নাম উঠতে 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 কারোর মূলাধার দিয়ে চলে যায়, কারোর নাভি দিয়ে যায়, যারা সেইন্ট মানুষ তাদের ব্রহ্মতালু দিয়ে যাবে। এটা আমি শুনেছি যে এক একজনের এক একটা জায়গা থেকে ওটা মানে পরে- আত্মা বের হয় তার কর্ম অনুযায়ী। হ্যাঁ, এবং পিওরিটি সে কত অব্দি নিয়ে গিয়েছে, চক্রাস কত অব্দি জাগৃত করতে পেরেছে, সেখান দিয়ে বেরোবে, আচ্ছা আচ্ছা। সেখান দিয়ে বেরোবে। তো বুঝতে পারছো দেবী দর্শনটা আমার কিরকম হয়েছে, ব্রহ্মাণ্ডে বিশাল আকারে মা। সেদিন বাবাকে দেখিনি আমি, মা ছিলেন, মা নিজেকে দেখিয়েছেন। মা যখন নিজেকে এইভাবে দেখালেন, আমাকে দেখবি, এই দেখ আমি, আমি হচ্ছি অহম ব্রহ্মাস্মিনী। একদম এই ওয়ার্ড, আমি কোনোদিন এই ভাষায় কথাই বলি না। কোনদিন দেখেছো আমি সংস্কৃতে কথা বলছি? বলবোই না। অহম ব্রহ্মাস্মিনী, এই ওয়ার্ডটা অহম ব্রহ্মাস্মি সবাই বলে, ব্রহ্মাস্মিনী কে বলেছে আমি জানি না, কিন্তু মা বলেছেন। নিজেকে যখন পরিচয় দিচ্ছেন তখন আমি এভাবে দেখছি, আর চোখগুলো যে মায়াবী চোখ না, পাগল হয়ে যাবে তুমি দেখলে। এবং তারপরে তার কয়েক সেকেন্ড পর তখন দেখলাম মহাদেবের যে মহাবিশ্বরূপ, তাদেরও কিন্তু হায়ার সেলফ হয়। মা যেরকম দেবী মা সতীমায়ের হায়ার সেলফ, দেবী কৌশিকী মা দেবী সতীমায়ের হায়ার সেলফ, সেরকম বাবারও কিন্তু হায়ার সেলফ আছে। যিনি হচ্ছেন মহা, হ্যাঁ, মানে পরম শিবা যিনি। তখন মায়ের শরীরের সাইড দিয়ে পরম শিবার অবয়বটা দেখলাম আমি। বাবার মা মিলে তো একটা এনার্জি, শুধু মাকে দেখলে তো হবে না, কিন্তু বাবাকে তো আমি দেখতেই চাইনি। শিব শক্তি সেটা বাবা সেদিন নেই, আমি শুধু মাকে নিয়ে পাগল। কিন্তু বাবা আমাকে মনে করালো, ওরে আমিও আছি, মানে মার এত সুন্দর রূপ দেখি আপনি মানে পুরোপুরি ভাবুক হয়ে গেছেন। আরো যত তাকাবো তত তো এক্সপ্লেনেশনস আসতে থাকবে, ভাইব্রেশন আসতে থাকবে, মাথায় নিতে পারবো না এরকম জিনিস। মানে বই লিখে 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 শেষ। ওই জন্য আগেকার ঋষিমুনিরা কত কিছু লিখতে পারতেন, হ্যাঁ না? বই লিখে লিখে শেষ হয়ে যাবে। তার এই রূপ ব্যাখ্যা করতে গেলে, তার মিনিং ব্যাখ্যা করতে গেলে, বাবা পিছন দিয়ে তখন দেখলাম মায়ের ঠিক পিছনের, মায়ের অরার বাইরে দিয়ে বাবার অরা দিয়ে হলো ওটা। উনি হচ্ছেন পরম শিবা, মা হচ্ছেন পরম শক্তি, বাবা হচ্ছেন পরম শিবা। এই রূপে দুজন, একজন তো এসেইছেন। বাবা বললেন, ওই আমাকে ভুলে যাচ্ছে বোধহয়, আমি একটু দেখা দিয়ে দিই। ওইভাবে বাবা এসে গিয়েছেন। তো এইটা ছিল বিশাল দর্শন, যেটা আমি দেখেছি। আমি সবাইকে জানাচ্ছি যাতে একটু ভিজুয়ালাইজ করে দেখুন, আপনারাও পাগল হয়ে যাবেন। আমি নিজেই ভিজুয়ালাইজ করছিলাম, সেটা একটা অদ্ভুত মানে দর্শন, একটা অদ্ভুত ফিলিং হবে, অদ্ভুত ফিলিংই লাগছিল। আজকে মেডিটেশনে বসবে একটুক্ষণের জন্য, তুমি জাস্ট এই কথাগুলো মনে করে দেখো। তার কৃপা থাকলে তুমি নিশ্চয়ই তাকে কিছুটা হলেও দেখতে পাবে। চেষ্টা, মনের চেষ্টা যতটা থাকবে ততটা তুমি এগোবে। আমি একদিনে এখানে আসিনি, আমি প্রচন্ড হার্ড ওয়ার্ক, আমি ভেরি হার্ড ওয়ার্কার। আমাকে হারাতে হলে, যে হারাতে চায় তার মাথার ঘাম পায়ে পড়বে, কিন্তু হারাতে পারবে না। আই এম অলওয়েজ হার্ড ওয়ার্কার। তো আমি হার্ড ওয়ার্ক করেছি বলে তাদের কৃপাটা এসেছে। তো তারা যখন দেখছে যে আজকে বিছানা তুলতে তুলতে গ্রেট আইডিয়া দিয়ে দিলেন, তার মানে কি কয়েকদিন ধরে আমি ভাবছি জিনিসটা, আইডিয়া আজকে পেয়ে গেছি। একদম। আচ্ছা, আপনি একটু আগে যেটা বলেছিলেন, মানে আপনি আধ্যাত্মিক পথে কিভাবে অগ্রসর হচ্ছেন সেটা আপনি নিজেই বুঝতে পারছেন, কিন্তু এই যেটা বললেন যে মৃত্যুর আগে কটা চক্র মানে জাগ্রত হয়েছে, সেটা সাধারণ মানুষ তো সাধারণত বোঝে না। আচ্ছা, তাহলে সাধারণ মানুষরা বুঝবে কিভাবে? কারণ ওই সেন্সটা তো সাধারণ মানুষের মধ্যে অনেক সময় থাকে না, কিভাবে বুঝবে? সেটা হচ্ছে কি নিঃশ্বাস। আপনারা এই পদ্ম ফুলটাকে বলেছি না, ভাববেন যে চোখের সামনে জাস্ট ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন পদ্ম ফুল। আবার পদ্ম ফুল দেখতে পেলে আবার কোয়েশ্চেন মার্ক আসবে না, জানো যে আমি কি সত্যি দেখছি না ভুল দেখছি। প্লিজ, এটা আমারও হয়েছে। সেটা দেখি কনসেন্ট্রেশনটা ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমাদের কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করলে তবে গিয়ে আমরা কিন্তু ডিভাইনকে ছুতে পারি। তো ওই ব্যালেন্সটা আনতে হলে পদ্ম ফুলটা যেই দেখতে পাবেন, আমাদের ডক্টর তৃপ্তি জেন এটাই বলেছিলেন যে হোয়াট এভার ইউ উইল সি ফার্স্ট জাস্ট গ্র্যাব ইট। তার মানে কি, আমরা ঝাঁপালাম ডিভাইনের ওয়ার্ল্ডে, ঝাঁপালাম, ডিভাইন নিয়ে যাবে। এইটা হচ্ছে সারেন্ডার্ড হওয়া। ইট মিনস সারেন্ডার্ড হওয়া। তো আমরা যখন পদ্ম ফুলটা দেখবো, আমরা সারেন্ডার্ড হয়ে যাচ্ছি যে আমি ঠিকই দেখছি। তখন পদ্ম ফুল মানে ডিভাইন এনার্জি, সে তার বিস্তার করে তোমাকে আরো দেখাতে থাকবে। কি দেখাতে থাকবে সেটা আমিও বলতে পারছি না। সে মহাশূন্যে নিয়ে চলে যাবে, কারণ উনি তো জানেন যে তুমি কত অবধি যেতে পারবে, কত অবধি যেতে পারবে না। ঠিক তোমার শরীর অবধি উনি পৌঁছে দেবেন, আবার তোমাকে চিন্তা নেই। কিন্তু আগে সারেন্ডার্ড হতে হবে। মেডিটেশনে বসতে হলে সারেন্ডার্ড না হলে জীবনে বুঝতে পারবে না। এটা সাধারণ অসাধারণ সবকিছুর মধ্যে আমি বলছি। অনেকে অসাধারণ, কিন্তু তারাও অনেক সাধারণ হয়ে যায় মাঝে মধ্যে, অহংকার ভাব চলে আসে। অহংকার পতনের মূল। কোনোদিন অহংকার করবেন না। আমার কোনো কথায় মনে হয় না কেউ কখনো ফিল করেছে যে আমি খুব অহংকারী।
না, হয়তো দেখলে হয়তো মনে হয় যে আমি খুব অহংকার, এটা আমার ছোটবেলা থেকেই আছে অ্যাটিটিউড। আর ওই যে রানী ক্লিওপেট্রার লেফট হ্যান্ড যদি আমি থেকে থাকি, তাহলে ভাই আমার তো অ্যাটিটিউড এরকম হবেই। বাট দেন ইনওয়ার্ডলি আই এম আ ভেরি ডাউন টু আর্থ পার্সন। আর অহংকার আমি এক ফোঁটা রাখি না, কারণ সবই তারা করাচ্ছেন, আমি অহংকার কিসে করব? এই বডিটাও তার দান, আমি কিসে অহংকার করব? একদমই একদমই। আর নিঃশ্বাসটাকে না টানবেন, মানে যখন দেখবেন পদ্ম ফুলটা অনেকদিন ধরেই দেখতে পাচ্ছেন, তখন নিঃশ্বাসটার দিকে ফোকাস করবেন, টানবেন নিঃশ্বাসটা, দেখবেন কতগুলো জায়গা ঠান্ডা হচ্ছে। আরো ইজি প্রসেস বলে দিচ্ছি, প্লিজ আমার 7 চক্র মেডিটেশন জয়েন করবেন, তাহলে কিন্তু খুব। আর একদম, সেখানে তো গুরু প্র্যাকটিক্যালি দেখানো গুরু হবে ছাড়া সবকিছু। কখনো করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি এখন না করতে পারেন, কয়েকটা মাস পরে করবেন, কিন্তু প্লিজ আসবেন, আপনি হারিয়ে যাবেন না। আপনাকে বাবাই আপনার গুরু, সেই গুরু, আমিও আপনার গুরু মানুই, বাবাই সবার গুরু, বাবাকে পাইয়ে দেওয়া হবে বাবার কৃপায়। তো কখনো হারিয়ে যাবে না, যদি ইচ্ছে থাকে তো অবশ্যই আসবেন। আর বাবাই নিয়ে আসবে, যদি আপনার ইচ্ছে পিওর হয়, তাহলে বাবাই নিয়ে আসবেন। তাছাড়া বলে দিলাম কিরকম ভাবে করতে হবে, কিন্তু খুব রিস্কি, খুব রিস্ক। এটা কোনো না কোনো গুরু ছাড়া কখনো এগোতে নেই। একদম নিজে নিজে করাটা খুব কঠিন, অত ফোকাস মানুষ করতে পারে না, অনেক কথা চলে আসে মাথায়। এটাই বলছিলাম, এই সমস্যাটাই অনেকের থাকে, আমাদেরও অনেকেই ছিল। কথাটা বলে থাকেন যে যারা দীক্ষিত, যারা মানে গুরু যে মন্ত্রটা দিয়েছেন ওটা জপ করছেন, কিন্তু মাথায় নানা চিন্তা, নানা কিছু চলে আসে, মানে কনসেন্ট্রেট করতে পারে না। আমাদের মেডিটেশন সেন্টারে মাতাজি শ্রী নির্মলা দেবী আমাদের এই শিক্ষাটাই দিয়েছেন শুরুর থেকেই, যে যখনই তোমাদের মাথায় বহু চিন্তা চলে আসবে, তখন বলবে যে মা, আমি আপনার পায়ে আমাদের সমস্ত চিন্তাগুলো দিয়ে দিলাম, আমাকে চিত্তকে সহস্রায় রেখে, মানে কনসিয়াসনেসকে ডিভাইনের সাথে মিলিয়ে দিয়ে আমাকে মেডিটেশনটা করিয়ে দিন। এটা হচ্ছে সারেন্ডার্ড হওয়া। তো আমরা ওটা তখন শুনেছি, সেটাকে নিয়ে যখন শুরু করেছি, দেখছি হ্যাঁ ধীরে 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 চিকিরমিকির কিচিরপিচির বন্ধ হচ্ছে। একটা টাইমে গিয়ে ফুল সাইলেন্ট। আচ্ছা, মানে ঈশ্বরের কাছেই সেই প্রার্থনাটা করতে হবে যে আমি করে দিতে ঠিকমতো হবে। করতে পারছি না, আমাকে সেটাতে সাহায্য ওটাই করতে। হচ্ছে ম্যানিফেস্টেশন। আচ্ছা। আমার কাউন্সেলিং যারা করেছেন, তারা প্রথমেই এই জিনিসটা আমার থেকে শোনেন, যে আগে বাবা বা মাকে আপনারা ইনভোক করুন, করে প্রণাম জানিয়ে বলুন যে আমি আমার লাইফের হিস্ট্রিটা পুরো মুভির আকারে আপনাদের সামনে বসে বলতে যাচ্ছি। ইট উইল বি আ ডিভাইন কাউন্সেলিং, যেখানে আমি ভুলে যাব, আপনি কাইন্ডলি আমাকে মনে করিয়ে দেবেন। এই যে ম্যানিফেস্টেশনটা প্রেয়ারের আকারে, প্রার্থনার আকারে ম্যানিফেস্টেশনটা করিয়ে দিয়ে কাউন্সেলিং এ ঢুকি, তারা যে কি সুন্দরভাবে গড়গড় করে বলে যায় তাদের জীবনী, তারা নিজেরাই পরে বলে, বললাম কি করে, ওই ইনসিডেন্টটা মনে হয়ে গেল কি করে, এরকম করিয়ে দিয়েছে। যেহেতু মন থেকে তাদের কাছে চাওয়া, তারা তো দেবে। এবং এই চাওয়াটা কি, এটা নিজের জন্য চাওয়া, কিন্তু এটা কিসের জন্য চাওয়া, তাদের সাথে মিলিত হওয়ার ইচ্ছে। তাই জন্য এটা কিন্তু ডিভাইন চাওয়া, সেটা অবভিয়াসলি তথাস্তু হবে। একদমই, মানে মানুষের মনের ইচ্ছেটা থাকাই সবচেয়ে বড় ব্যাপার। ওই জন্য বলেন যে তারা না তোমার ইন্টেনশনটা দেখে, যে তুমি ধরো ভুল কাজ করে ফেলেছো, কিন্তু ইন্টেনশনটা কিরকম ছিল, আরেকজনকে বাঁচাতে গিয়ে করতে হয়েছে, একদম। ওনারা ওইটা বিচার করবে। একদম। তুমি যদি কিচ্ছু দরকার ছিল না কিন্তু তার ক্ষতি করেছো, তখন তুমি খাবে। একদমই। আচ্ছা, জীবনের কঠিন সময়ে মানে আধ্যাত্মিকতা কিভাবে সাহায্য করতে পারে? ইটস আ স্পাইনাল কর্ড, শান্তি। ওটা হচ্ছে আধ্যাত্মিকতা। জীবনের এক্সট্রিম মোমেন্টে যদি আমরা আধ্যাত্মিকতাকে ধরে রাখতে পারি, লাইক মেডিটেশন করছি, জানি পারছি না, কিন্তু করে যাচ্ছি আর বলে যাচ্ছি যে আপনি নিয়ে নিন, আমরা যা করছি সেটা নিয়ে নিন, ওটা হচ্ছে পরীক্ষা। আমার বাবা যখন চলে যায়, আমি তখন পাগল হয়ে গেছিলাম। তখন আমি কাঁদতে কাঁদতে মেডিটেশন করতাম, কিন্তু মাকে বলতাম, মা এই মেডিটেশনের থ্রু দিয়ে, মানে মা তাকে বলতাম যে এই মেডিটেশনের থ্রু দিয়ে যেটা আমি ভালো পাচ্ছি আপনাদের থেকে, সেটা আপনি আমার বাবাকে দিয়ে দিন, যে আশীর্বাদটা আছে বাবাকে দিয়ে দিন, কারণ বাবার দরকার। বা আপনি আমাকে যেটা দেবেন, আপনি সেটা আপনি যা দেবেন, বা আপনি নিয়ে নিন। আমার মেডিটেশন থেকে যেইটা পজিটিভ ভাইব্রেশন বেরোচ্ছে, আপনি নিয়ে নিন। আমি জানি না মা আমি কি করছি, কাঁদতে কাঁদতে করতাম আমি বাবা চলে যাওয়ার পর, কিন্তু করতাম। আমাকে কোনো স্লিপিং পিলস বা কোনো পিলস খেতেই হয়নি। যেখানে আমার দাদাকে, কিন্তু আমার নিজের দাদা, উনি নিজেই বলেছিলেন যে আমাকে অনেক ওষুধ খেতে হয়েছে ডিপ্রেশন কমাতে, আমাকে কোনো ওষুধই খেতে হয়নি, শুধু কান্না দিয়ে বের করে দিয়েছি আমি ডিপ্রেশন, কিন্তু মেডিটেশন করে গিয়েছি। তো মেডিটেশন হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, দ্য ব্রিজ বিটুইন ডিভাইন অ্যান্ড আস। তো সেইটাকে ধরে রাখতে হবে, সেই দায়িত্ব তো আমাদের, ধরে তো রাখতে হবে ভাই, সেটাও কি আরেকজন ধরিয়ে দেবে নাকি?
সেটা আমাদের দায়িত্ব, কিন্তু বাকিটা তাদের উপরে সারেন্ডার্ড হয়ে থাকলে কোনো চিন্তা নেই। আর এটাও দেখা যায় জীবনের কঠিন সময় কিন্তু মানুষ বেশি করে মানে আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যায়। পেইনটা না পেলে তো আমরা বুঝবো না যে জয়টা কোথায়, হ্যাপিনেসটা কোথায়। একদম একদম। পেইন কামস অ্যাজ আ লেসন, মানে আমরা ভাবি না যে আমাদের সাথে কেন হচ্ছে, আমি তো খুব ভালো, কেন খারাপ হলো। এক তো আছে কর্মা, আর দুই হচ্ছে পেইন আসে আমাদের পরীক্ষা নিতে, কষ্টটা আসে আমাদের পরীক্ষা নিতে। সেটা যদি আমরা বুঝে যাই যে এইটা এসছে, এটা আমার পরীক্ষা নিচ্ছে, এটাকে সুন্দরভাবে ব্যালেন্স করে যদি বেরিয়ে যেতে পারি, আমরা লুপটা কেটে দিলাম, তাহলে কি হলো, আমরা নেক্সট জাম্পটা দিতে পারলাম। তাহলে এই যে চক্রভিউ, এই চক্রভিউ থেকে নেক্সট চক্রভিউতে যেতে পারলাম, যেটা আমরা কোনো জন্মে বানিয়ে রেখেছি সেইটাতে পা দিলাম। কারণ আমাদের সবারই ইন্টেনশন হচ্ছে মোক্ষ পাওয়া, যে বার্থেই হোক, যত হাজারটা বার্থ পরেও হোক, কিন্তু পেতে হবে। মোক্ষ মানে কি, জাস্ট টু গেট মিঙ্গলড ইনসাইড দেয়ার বডি, যেখান থেকে আমাদের উৎপত্তি। তো এইভাবে একটু 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 করে এগোই আমরা, কারণ আমরা নিজেদের দোষে আমরা তাদের থেকে দূরে সরে যাই। এই কিচির পিচির, ওর বাড়িতে ভাত হলো কি না, ওর বাড়িতে মাছ হয়েছে, তাহলে আমার বাড়িতে কেন মাছ হবে না, ও কাঞ্জিবরম শাড়ি কিনেছে, তাহলে আমি কেন কিনবো না, ও ওখানে ঘুরতে গেছে, তাহলে আমি ইউরোপে ট্যুর মারবো। এই স্বভাবটা অনেকে থাকেন, মানে নিজের উপর ধ্যান কম দিয়ে অন্য কি করছে মানে সেটা ওর বেশি বাড়িতে নজর। আমরা দেখেছি, ছোটবেলায় লাবণীতে থাকতাম, মায়ের থেকে শুনেছি, ওখানে শাড়ির কি করে যেন ইয়ে হতো, এক্সিবিশন। আচ্ছা। একজন ভদ্রমহিলা ওই পাশে সব শাড়ি রোদে দিল, সব বেনারসি টেনারসি। পরের দিন এই বাড়ির ভদ্রমহিলা সব শাড়ি রোদে দিল, তারপরের দিন ওই বাড়ির ভদ্রমহিলা সব, মা মানে বলতে একজনকে দেখে সবাই করছে। মা বলছে কম্পিটিশন লেগেছে, কার বাড়িতে কটা শাড়ি আছে, কম্পিটিশন লেগে গেছে। আচ্ছা, মানে ওটা শাড়ি দেখানোর জন্য যে আমার কত কত ভালো ভালো শাড়ি আছে। আচ্ছা, আমার কাছে কতগুলো শাড়ি আছে সেইটা দেখো। আচ্ছা, তারপরে ওর ভালো পর্দা হয়েছে, পরের দিন এর একদম বাড়িতে ফাটাফাটি পর্দা। আসলে এই ব্যাপারটা কিন্তু আমার মাথায় আসেনি যে শাড়ি দেখার জন্য, আমি ভাবছি হয়তো কম্পিটিশন করার জন্য। আমি তো তখন বুঝতেই পারতাম না, কিন্তু মা যখন বলতো না হাসতে হাসতে আমি শুনতাম, সেগুলো এখন বুঝতে পারি যে মা কেন হাসতেন। আমার মায়ের মধ্যে জিনিসটা কোনোদিনও ছিল না, তাই জন্য আমার মধ্যেও নেই, আমার বাবার মধ্যে নেই, আমার মধ্যেও নেই। ঠিক আছে, তো এই যে একটা কামড়া কামড়ি, একটা কম্পিটিশন, এই কামড়া কামড়ি কম্পিটিশনটা ইনওয়ার্ডলি নিজের সাথে করুন, অন্যকে দেখে এগোনোর চাইতে নিজেকে নিয়ে তুলুন। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে ফিল করতে পারছি মানুষের সাথে কথা বলতে আমাকে আর ভালো লাগছে না, আমি নিজেকে গুটিয়ে নিচ্ছি, তার মানে কি নিজের সাথে নিজে কম্পিটিশন, নিজেকে আরো তুলতে হবে, সেইখানে কিন্তু আমার কামড়া কামড়ি চলছে। বুঝতে হচ্ছে নিজেকে যে ব্যালেন্স আরো হতে হবে, বুঝতে হচ্ছে যে ওনার পা ধরতে গেলে আমার ঘেন্না লাগছে, বাবা ঘেন্না পাচ্ছে না, তাহলে আমাকে বাবার মতন হতে হলে নামতে হবে, আরো আরো মাটির সাথে মিশতে হবে। এইটা হচ্ছে কম্পিটিশন, নিজের সাথে নিজের এইটা রাখতে হবে। ওইটা না যে ও কি জুতো পরেছে, ওর থেকে বেশি ভালো আমি পরে দেখাবো, ওই গয়নাটা পরেছে তাহলে আমি আজকে এইটা পরবো, ওর সোনা ওইটুকু আছে তাহলে আমাকে এটা নিতে হবে। এই জন্যই আমরা উঠতে পারছি না। একদম সিম্পল, এই যে 3D ওয়ার্ল্ড করছে না, 3D ওয়ার্ল্ডের এইগুলোই হচ্ছে কর্মা, যার জন্য আমরা উঠতে পারছি না। একদম। খুব খারাপ লাগতে পারে আপনাদের, আই এম সো সরি, বাট দিস ইজ ইট। আচ্ছা, চেতনা কি? চেতনা কি আমরা অনুভব করা যায়? চেতনা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড, কনশিয়াস এন্ড সাবকনশিয়াস মাইন্ডের মিডলে যিনি, উনি চেতনা, যিনি আপনাকে মানে তোমাকে ভগবানের সাথেও কানেক্টেড করাতে পারবে, নিজের শরীরের সাথেও কানেক্ট করাতে পারবে। আত্মা, আত্মা আমরা ভাবি এখানে থাকে, ফাইন, কিন্তু আত্মার বিকাশ কিন্তু এখানে গিয়ে হয়, আচ্ছা, যেখানে আমাদের হায়ার সেলফ থাকে। তো চেতনা মানে কি, এখান থেকে চেতনাটা তুলে যখন আমরা এইখানে নিয়ে গিয়ে মিলিয়ে দিলাম, দ্যাট ইজ ওই যে চিৎ সহস্রারে, মা বলতেন চিৎ সহস্রারে রাখবে। চিৎ হচ্ছে চেতনা, সহস্রার যেখানে হায়ার সেলফ থাকে, তবে গিয়ে মিলন হয় বাবা মায়ের সাথে আমাদের আত্মার, চিত্তের মিলন গিয়ে হয়। তাহলে চিত্ত কোথায় থাকে আমাদের? অ্যাকচুয়ালি থাকা উচিত তাদের শরীরে, সেটা না করে আমরা চিত্তকে নিচে নামাতে 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 মূলাধারে নিয়ে গিয়ে ধারাম। বুঝতে পারছো? অনেকে মৃত্যুর পর বলে যে পটি হয়ে গিয়েছিল, তার মানে তার মূলাধার দিয়ে বেরিয়ে গিয়েছে, তার মানে নেক্সট বার্থে তাকে আরো কঠিন লাইফে যেতে হবে, মানে এই লাইফে উনি পার করতে পারলেন না, ওই জন্য নেক্সট লাইফে আরো কঠিন লাইফে। বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট এই পাস্ট লাইফে? মানুষ ওই যে সায়েন্টিফিক ওয়েতে বলছে ইটস হ্যাভিং নো বেস। পাস্ট লাইফ দিয়ে মানুষ বেরিয়ে আসতে পারছেন, পাস্ট লাইফে তো পড়ে থাকছেন না, ওখান থেকে ওই ক্ষমাটা সেশন যেগুলো হয় সেগুলো দিয়ে ওই লুপ কেটে দেওয়ার পর তুমি দেখে গেলে
চক্রবিউ থেকে বেরিয়ে গেলে তো তোমার ক্ষতি কোথায় হলো? একদম। আচ্ছা, মৃত্যুর পর যে বিভিন্ন অঙ্গদের বেরোয়, আত্মা বেরিয়ে যায়, তো সেখানে যেটা আমরা শুনেছি, চোখ খোলা থাকলে চোখ দিয়ে আমার বেরিয়েছে, বাবার বা চোখ দিয়ে বেরিয়েছিল। হ্যাঁ, মুখ খোলা থাকলে আমার মুখ বাবার দিয়ে তার মানে বেরিয়েছে। বাবা থার্ড আই অব্দি নিজের চক্রাকে নিয়ে যেতে আচ্ছা পেরেছিলেন। আচ্ছা এর আচ্ছা মানে হচ্ছে এটা। মায়েরটা আমি বলতে পারবো না, কিন্তু বাবারটা আমি নিজে দেখেছি। আচ্ছা। কিন্তু যেটা শুনেছি মস্তক দিয়েও বেরোয়, মানে মাথা দিয়েও বেরোয়, ওনারা সেটা সেন্ট হয়। হ্যাঁ, সেটা বোঝা যায় কিভাবে তাহলে? এখান থেকে মানে একটা আমি হ্যাঁ, ওটাই যে সবচেয়ে হায়ার আমি সেলফ একজন, যারা যারা হ্যাঁ, হুম, একজন হচ্ছেন উনি সন্দীপ কি নাম যেন ওনার। হুম, উনি কিন্তু বেশ বড় একজন সেইন্ট, প্লাস উনি পডকাস্টও করেন, প্লাস ওনার নিজের চ্যানেল আছে, অনেক কিছু বিশাল বড় লেভেলের কাজ। সন্দীপ কি নাম যেন, হ্যাঁ নাম সন্দীপ মালিক, পুরো কি যেন সঞ্জয় মালিক নাকি সন্দীপ মালিক, সঞ্জীব মালিক মনে হয়। সঞ্জীব মালিক। হ্যাঁ হ্যাঁ ওনার গুরুজির কথা উনি বলেছিলেন, সেটা কেউ সঞ্জীব মালিক, হ্যাঁ। হুম, ওনার গুরুজি যখন দেহ ত্যাগ করলেন, ওনার গুরুজি কিন্তু বিশাল লেভেলের একজন সেন। উনি সেটা দেখেছিলেন যে কি করে ব্রহ্ম তালু দিয়ে বেরোলো আত্মা। হ্যাঁ হ্যাঁ বললো যে ধীরে ধীরে শরীরের সমস্ত অংশ ঠান্ডা 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 হতে থাকলো, মানে চাকরাস গুলো যে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। এইখানে ব্রহ্ম তালুতে গিয়ে খাট করে একটা আওয়াজ হলো, আচ্ছা খাট করে আওয়াজ হলো, মনে হলো কিছু ফাটলো। হুম, বললো আমরা দেখতে পেলাম একটা এনার্জি বেরিয়ে গেল। হুম, উনি হচ্ছেন মহান সেইন্ট, হুম, যে যারা দেহ রাখে, বলে না যারা দেহ হুম, দেহ রাখে রাখে, হুম, এইভাবে। এটা সঞ্জীব মালিক, হ্যাঁ সঞ্জীব মালিকের একটা ওনার চ্যানেলে উনি এটা প্রায় 2-3 বছর আগে এটা ডিসক্রাইব করেছিলেন কি হাউ হি স হিজ মাস্টার লিভিং হিজ বডি। ওখানে এইভাবে পুরো এক্সপ্লেন করে দিয়েছেন, এবং কতগুলো দিন যেন ওনারা সবাই ওনার পায়ের কাছে বসে ওনার সেবা করছিলেন। বোধহয় 24টা দিন না 20টা দিন পুরো এরকম সেবা চলেছিল, হ্যাঁ। তো তারপরে উনি দেহ ত্যাগ করেছিলেন, হুম। আর খাট করে আওয়াজটা হলো, তারপরে এখান থেকে এনার্জিটা মানে বেরিয়ে গেল। মহাপুরুষ যারা, তাদের শুধু মাথা দিয়ে আর বা আমরা মস্তক দিয়ে যারা বেরিয়ে যায়। নর্মাল, হুম, আমাদের কিন্তু আওয়াজ কি হয় জানি না, কারণ আমি তো বহুবার মরেছি, বহুবার আবার হুম, জীবন নিয়েওছি, হুম, কিন্তু ওগুলো তো ভুলিয়ে দেওয়া হয়েছে। হুম, কিন্তু যখন আমরা পাস্ট লাইফে গিয়েছিলাম তখন কিন্তু আর এইগুলো দেখি না, তখন থেকে বডি ডক্টর ত্রিপিচন যখন করিয়েছিলেন যে লিভ ইউর বডি নাও, সি ওয়্যার ইউ আর ফ্লোটিং নাও, তখন দেখতে পাই কিন্তু আমরা শরীরের বাইরে এবং নিজের শরীরটাকে দেখতে পাচ্ছি সেই জন্মের। হুম, তখন বলা হয় যে সমস্ত কর্মা, সমস্ত দুঃখ তুমি সেই শরীরে রেখে এই বেরিয়ে এসেছো। তার মানে কি এনার্জির লুকটা কেটে দেওয়া হলো। এখন ওইভাবে ডক্টর তৃপ্তি জৈন শিখিয়েছে, আমাকে বাবা যেভাবে শিখিয়েছে আমি সেভাবে করি। হুম, কিন্তু হ্যাঁ, ডক্টর তৃপ্তি জৈন আমার বেস, উনি আমার গুরুমা ইন দিস সেন্স, উনি আমার বেসটা করে দিয়েছেন। ঠিক আছে? ঝাড়ু টাড়ু মেরে পরিষ্কার করে দিয়েছেন। হুম, হ্যাঁ, বাবা তারপরে ওই জায়গায় এসে বসেছেন। একদম। আচ্ছা, ভাগ্য এবং কর্ম দুটোর মধ্যে শক্তিশালী কে? দুটোই শক্তিশালী। আচ্ছা, তুমি কর্ম না করলে ভাগ্য করতে পারবে না। হুম, তোমার ভাগ্য ভালো না হলে কর্ম ভালো হবে না। তাহলে তো হুম, তুমি ডিম থেকে এসেছো, মানে বলে না আমরা মুরগি ফার্স্ট হয়েছে না ডিম ফার্স্ট হয়েছে? একদম, একদম সেম কোয়েশ্চেন। যেহেতু কর্ম যদি ভালো হয় ভাগ্য এমনিতেই ভালো হবে, ভাগ্য যদি ভালো হয় কর্ম এমনিতেই ভালো হবে। হুম, তো বোথ আর ইন্টারলিঙ্কড এন্ড মিঙ্গলড বিটুইন ওয়ান হুম, অ্যানাদার। তো আমাদেরকে পজিটিভ থেকে নিজেদের কর্মর দিকে ফোকাস করো, ভাগ্য তো আপনি আপ ভালো হবে। হুম, পজিটিভ ভাবো, ওই শাড়ি ওরটা আছে তো আমাকে দেখাতে হবে না ভেবে, বাহ দিদি আপনার শাড়িটা খুব সুন্দর তো, বাহ খুব ভালো লাগলো, খুব আপনি পরবেন একদিন আরো ভালো লাগবে। কিন্তু মনে ওই জিনিসটা আসবে না যে কাশ আমারও যদি হতো। এটা যদি মনে না আসে তাহলে একদিন ঠিক আমি পাবো, সেটা অজান্তেই পেয়ে যাবো। হুম, হুম, দিস ইজ কল্ড কর্মা, যে আমি ওরটা ভালো ভাবলাম, ভাগ্য পেলাম। হুম। বুঝতে পারলে? এটাই দেখা যায়, অনেকে ভালো ভাগ্য নিয়ে জন্মে, মানে খুব বড় লোকের ঘরে জন্ম নিয়েও দেখা যায় তার শেষ জীবন খুব কষ্টে কারণ কেটেছে, তার কর্মা কর্মাটা খারাপের জন্য। নিজের দেখো, তুমি যে বাড়িতেই এটাও হুম, একটা কোট আনকোট একটা প্রভাব আছে কি তুমি যে বাড়িতেই জন্মাও না হুম, কেন, তুমি নিজেকে তোমার কর্ম দ্বারা কোথায় নিয়ে যাচ্ছ দ্যাট হুম, ইজ ইম্পর্টেন্ট। হুম, তুমি একটা রেড লাইট এরিয়াতেও জন্মাও, কিন্তু তুমি নিজেকে কোথায় নিয়ে গেলে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট না তুমি কোথায় জন্মেছো, এইটা ইম্পর্টেন্ট তুমি কোথায় নিয়ে গিয়েছো এবং মানুষের সেবা হচ্ছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। রেড লাইট এরিয়াতে অনেক মেয়েরা যারা জন্মায় তারা কিন্তু নিজেরা আবার এনজিও করে, হুম, তাদের মাদের কষ্টটা দেখেছে, তারা নিজেরা এনজিও করছে, নিজেরা দাঁড়াচ্ছে, হুম, দ্যাট ইজ দ্য গুড ওয়ার্ক। তাহলে ওয়ার্ক ভালো করছে, ভাগ্য তো ভালো হবেই। তার জন্য মানে তুমি কাউকে ছোট দেখতে পারো না। অল আর সেম ইন ফ্রন্ট অফ ইউনিভার্স, সেম, আবার আসছি সেম সেম, কথায়। একদম ঠিকই। একটা পিঁপড়েও যেরকম হুম, আমরাও সেরকম। সেরকম, একদমই। মানে সবার মধ্যেই তো আত্মা রয়েছে, তো আত্মা তো এনার্জি same। সবার মধ্যেই হুম, আছে। এটাই। আচ্ছা, মানুষ কেন কষ্ট পায়, বা আধ্যাত্মিক মতে কষ্টের অর্থটা কি?
পেইন ইজ দ্য পাথ টু মিট ডিভাইন। আধ্যাত্মিক ওয়েতেও কষ্ট পায়, আধ্যাত্মিক ওয়ে ছাড়াও কষ্ট পায়, কিন্তু মানুষ বুঝতে পারে না যে পেইনটা এসছে অ্যাজ অ্যান এক্সাম, কি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমরা উল্টো করি, ভগবান আর তাকাই না আমার দিকে, ভগবান তো আমাকে একদম শেষই করে দিল। আরে ভগবান তো কিছুই করেনি, করেছে তো আমরা বহু জন্মের কর্ম করে রেখেছি, ওই জন্য টাইমলি ট্রিগার্ড হয়েছে জিনিসটা। তো ওটা আমাদেরই দায়িত্ব ঠিক করা। ভগবান দেখবে যে তুমি কতটা ইচ্ছে রাখছো ঠিক করা, তখন ওনারা সেটাতে হাত বাড়িয়ে দেয় যে বাকিটা তুলে দিই। তো ওইটা না করে দোষ আমার কপাল খারাপ, কপাল খারাপ কথাটা কখনো বলবেন না, ম্যানিফেস্টেড হয়ে যায়, তা থাস্ত হয়ে যায় সাথে সাথে যে ও ও তো ভালোই আছে, কপাল খারাপ, আরো কপাল কপাল খারাপ হোক। বিকজ ইউনিভার্স তো এনার্জি বোঝে না, আমরা মানুষই বুঝি। বাবা কিন্তু এই জন্য বলে ভোলে বাবা, বাচ্চা একদম। তুমি যদি বলো যে বাবা আমি কত খারাপ আছি, আমাকে ঠিক করে দাও, ও তুই খারাপ আছিস, তা থাস্তু। আরে আমি তো কিছুই বলিনি, তুই খারাপই আছিস কেন? বলে, তুই আচ্ছা, তো বলেছিস খারাপ এটা আছিস, অনেকের তাহলে- স্বভাব থাকে, মানে সব সময় হবে না, হচ্ছে না, আমার কত খারাপ যাচ্ছে, এই মেন্টালিটিটা সব আরেকটা, সময় বলে যায়। আমার লাকটাই খারাপ, এটাও বলে অনেকে। আমার লাকে, আমার আর কপাল, আমার দূর কপাল, কখনো বলতে নেই। আমার এই ধরনটা ছিল। আমি অ্যাজ বিং আ কেপ্রিকর্ন, when we are into much pain we will always utter wrong words regarding ourselves। নিজেদের ব্যাপারে আমি ভুল বলি, আমার জীবনেও হবে না। এটা অনেকেই বলে। আমি বলতাম, কিন্তু যেদিন থেকে বুঝতে পেরেছি কেতুরা যখন মন খারাপ হয় তারা নিজেদের এবিলিটিকে নিজেদের টেনে নামিয়ে দেয়, সেদিন থেকে আমি জিনিসটা চেঞ্জ করে দিয়েছি। রিসেন্টলি আমার মন খারাপ হয়েছিল, আমি তখন বাবাকে একটা কথাই বলছিলাম, বাবা এগোচ্ছি, আরো এগোবো, এগোচ্ছি, আরো এগোবো। কত হাজারবার বলেছি আমি নিজে যাই না, বাবা অনেকক্ষণ পরে বললো তথাস্তু। মানে তাহলে খুব মন খারাপ যখন আমাদের প্রচন্ড হয়, মন খারাপ, চোখ দিয়ে জল পড়ছে, আচ্ছা। কিন্তু আমি বলছি বাবা এগোচ্ছি, আরো এগোবো, আরো এগোবো, বাবা আরো এগোবো। বাবা তো এক বাক্যেই বলতে পারে তথাস্তু না, বাবা পরীক্ষা নিচ্ছেন যে ওর ফিলিংসটা গ্রো করছে, মানে ও নেগেটিভ না পজিটিভ হয়ে যাচ্ছে আরো। কতক্ষণ পরে গিয়ে বলেছে তথাস্তু। মানে এটা ভালো টিপস মানে পাওয়া গেল সত্যি। মানে এটা মন খারাপ হলে কিন্তু সবাই মানে একদম নেমে যায়, মন খারাপ হলে। মন খারাপ হলে ফুটে উঠুন, পেন আপনাকে ফুল বানাবে। ফুল মানে FWL না, ফ্লাওয়ার, যেটা দেবতাদের পায়ে আমরা দিই, সেই ফুলটা হওয়ার চেষ্টা করুন থ্রু পেইন। পেইন হলেই আমরা নিজেদেরকে গুমড়ে নিয়ে আরো শেষ করে দিলে তো লাভটা কি হলো? সেটা আবার কর্মা করছে নিজের শরীরের সাথে, নিজের মনের সাথে, নিজের আত্মার সাথে কর্মা করছেন। সেই কর্মা মেটাতে আরো কয়েকটা জন্ম নিতে হবে, কারণ শরীরের তো জাস্টিসই করেনি। তখন আমরা আমাদের শরীরের জাস্টিস করি না, কি করে জানো? যত পেনই হোক, মানে আমাদের কনফিডেন্সটা রাখতো। কনফিডেন্স লক্ষ্য, ওইটা আমার লক্ষ্য। কোথায়? বাবার পাটা আমি দেখতে পাচ্ছি, আমি কিন্তু লিটারালি বাবার পা দেখতে পাচ্ছি। তো বাবার পাটা ছুঁয়ে থাকতে হবে। তো যতই বাধা আসুক, বাধা উড়িয়ে দেবো, কিন্তু পা যেন ছুঁতে পারি। তুমি আমার চোখে কনফিডেন্স দেখছো? এইটা হচ্ছে ইচ্ছে, এইটা হচ্ছে উইল পাওয়ার, যে ওই জায়গা ছাড়বো না, ওই আশীর্বাদ ছাড়বো না। লোভ আসলে উড়িয়ে ফেলে দেবো, কিন্তু আশীর্বাদ ছাড়বো না। তখন তথাস্তু আসে। আচ্ছা আচ্ছা। কিন্তু এটাই যদি ভাবি, সাপোজ কি এখানে বাবা কিন্তু অনেক পরীক্ষা আমার নিয়েছেন, যে বেশ টাকার অ্যামাউন্ট বলছে, কিন্তু আমি দেখি কি বলি, আমি ডিরেক্টলি নো। আমি একটা কথাই ক্লায়েন্টকেও বলে দিয়েছি, ক্লায়েন্ট তো তখনও হয়নি, বাট বলে দিয়েছি যে টাকার চাইতে বেশি ইম্পর্টেন্ট আমার বাবার আশীর্বাদ। ওই আশীর্বাদ পেতেও যত কোটি কোটি বছর লেগেছে, হারাতে 1 সেকেন্ডও লাগবে না। তো আমি কেন হারাবো আপনার জন্য? মানে ওনাকে আমি বলিনি সেটা যে আপনার জন্য কেন হারাবো, বাট দ্য মিনিং ইজ পেতে ভাই অনেক কষ্টে পাওয়া যায় দেবতাদের আশীর্বাদ। তাদের 1 সেকেন্ডেরও সেকেন্ড লাগে না সে আশীর্বাদ ছিনিয়ে নিতে। এইটাতে একটু গড় করবেন, যে এমন কোনো কাজ করবেন না যেটাতে আপনার পাওয়া আশীর্বাদটা আপনার হাত থেকে চলে যায়। ওটা কিন্তু অনেক দুঃখের, অনেক দুঃখের, ওরা সহ্য করা যায় না। ঠিক। আমার একজন ক্লায়েন্ট, সে কাশিক রিডিং খুব ভালো দেখতো, তাকে আরো প্রো 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 প্রো, আমি তার নাম নিয়েছি বলে এখানে কি যাই না, প্রো 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 করতে 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 একদম মানে ও গাড়িতে যাচ্ছে অফিসে, ও দেখতে পাচ্ছে আকাশি রিডিং করে ফেলছে। এরকম জায়গা থেকে ও আবার পড়ে গিয়েছে। কেন জানো? ওকে ওনার বাড়িতে সিচুয়েশন একটু এদিক ওদিক হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করছে, হোয়াট এভার ইট ইজ। আমি বারবার ওকে ফোকাস করছি, তুমি কিন্তু এগুলোতে ফোকাস করো না, তুমি তোমার যে ব্লেসিংসটা পেয়েছো সেটাকে ধরে রাখো। উনি ধরে রাখতে পারেনি, কারণ ওনার মাথার মধ্যে এনারা খালি পোক করছেন। উনি কিন্তু পড়ে গিয়েছেন, আমাকে নিজেই বলে, রিনিতা আমি আগের মতো দেখতে পাই না। আমি দোস্ত তোমাকে বহুবার আমি অ্যালার্ট করেছি, আমার রাগ উঠে যাচ্ছে। তারপরে একদিন বলেছি, শোনো ব্লেসিংস চলে যাচ্ছে, তুমি ঝাঁপিয়ে ধরো ব্লেসিংসটাকে, যেতে দেবে না। বাবাকে বলো আমি আমার ব্লেসিংস যেতে দেবো না, তার জন্য আমাকে বহুত হার্ডওয়ার্ক করতে করবো, বাট প্লিজ ডোন্ট টেক ইট অ্যাওয়ে ফ্রম মি।
তারপর থেকে আবার ও কিন্তু পাওয়া শুরু করেছে, অদ্ভুত জিনিসটা, মানে একদম জিরো থেকে আবার বাবা দেওয়া শুরু করেছে, মানে ওর মতো ইচ্ছেটা জাগৃত হয়েছে আমার বলার পরে, ও বুঝতে পেরেছে ভুলটা কোথায় হচ্ছে, এখন কিন্তু আবার ধীরে 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 দেখা শুরু করেছে। তাহলে বুঝতে পারছো যে জিনিসগুলো কিরকম অদ্ভুত, আমরা নিজেদের লাইফ দিয়ে বুঝেছি, আমাদের সেকেন্ডে বলছি, এটা সেকেন্ডে নয়, এক একটা জন্ম নিয়েছি এগুলো বুঝতে, সেগুলো নিয়ে আপনাদের স্পিডে বলছি যাতে আপনারা বুঝে যান, আপনাদের ভালো হোক। একদম। আচ্ছা, একটু আগে আপনি 7 চক্রের কথা বলেছিলেন, যেটা একটা একটা করে মানে জাগানো যায়। তো কুণ্ডলী জাগরণ যে আসলে কি, মানে সেই 7 চক্র জাগানো যায় সেটাই? আত্ম সাক্ষাৎকার বলে, আচ্ছা, কুণ্ডলী আচ্ছা। জাগরণ বলে আত্ম সাক্ষাৎকার। আচ্ছা 7 চক্রার মাধ্যমে বাবা সেটা ফার্স্ট ডেতেই করিয়ে দিচ্ছেন। আচ্ছা। এবং গত এই তো 5ই জুলাই মানে সানডেতে 7 চক্র মানে জাগরণ হলে আমরা যেটা বলবো মানে ফুললি কুণ্ডলিনী জাগরণ যেটা, কুণ্ডলিনী সেটা। মাতা, শোনো, 7 চক্রের হুম। জাগরণ মানে কুণ্ডলিনী মায়ের জাগরণ, কিন্তু ধরে হুম। রাখার দায়িত্ব তোমার। হুম। কিন্তু এখানে পুরোপুরি বাবার আন্ডারে আমি হুম। বাবার কৃপায় পৌঁছে দিচ্ছি, তারপরে বাবা ধরে রাখছেন। হুম। তখন তোমাকেও কাজ করতে হবে, কিন্তু তুমি দেখতে পাবে বাবাও তোমার সাথে কাজ করছে। হুম। এটা কতজন দেখতে পেয়ে, মানে আমার স্টুডেন্ট হুম। ছাড়া কতজন দেখতে পেয়েছে আমার হুম। জানা নেই, কিন্তু আমার স্টুডেন্টরা দেখতে পাচ্ছে যে বাবা তাদের সাথে বসে কাজ করছে না, বাট তাদেরকে দেখা দিয়ে দিচ্ছে যে আরো কিভাবে এগোবে। হচ্ছে, এক একজন এক এক রকম করে দেখছে এবং ভালো উন্নতি হচ্ছে, হুম। ভালো উন্নতি হচ্ছে। আমি তোমাকে অডিওটা দিয়ে দেবো, হুম। ভদ্রমহিলা যেটা দিয়েছেন আমাকে, আফটার ডুইং দ্য 7 চক্রা মেডিটেশন, হাউ অ্যান্ড হোয়াট শি ফেলস, এটা তোমাকে আমি দিয়ে দেবো, তুমি নিজের কাছে রাখবে, তুমি শুনবে, দেখবে ওটারই কি ভাইব্রেশন। হুম, একদমই। আচ্ছা, মন্ত্র জপের প্রকৃত অর্থ কি? ভাইব্রেশন দিয়ে ভগবানকে ছোঁয়া, কারণ তারা মন্ত্রকে ভীষণ ভালোবাসে, মন্ত্র হচ্ছে তাদের খাদ্য, হুম। দেবতাদের খাদ্য। যেরকম ডিমন্সদের খাদ্য হচ্ছে নেগেটিভ মন্ত্র, সেরকম পজিটিভ যে ডিভাইন যারা, তাদের খাদ্য হচ্ছে পজিটিভ মন্ত্র। মন্ত্র যেরকমভাবে তাদের ছোবে, পজিটিভ ছুলে তাদের ছুটছে, নেগেটিভ ছুলে অন্যদের ছুটছে, এগুলো হচ্ছে তাদের খাদ্য। তখন তারা চলে আসে, দেখবে যেখানে যজ্ঞ হয় সেখানে দেখবে অন্য প্রেজেন্স ফিল করবে, ডিভাইন প্রেজেন্স ফিল করবে যদি ডিভাইন যজ্ঞ হয়। যদি নেগেটিভ যজ্ঞ হয়, নেগেটিভ ব্ল্যাক ম্যাজিকের, তখন ব্ল্যাক ম্যাজিকের প্রেজেন্স ফিল করবে। আমি কিন্তু আমার এখানে এনার্জি ফিল করছি, কি তুই ফিল করতে পারছিস একটা এনার্জি? আমি রেকি করি তো, আমি এরকম করছি, আমার হাতের সাথে একটা কিছু ঘুরছে। আচ্ছা, সেটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আচ্ছা। না, আপনি তো Such বলছিলেন a cute person. And negative না, positive. Reiki is আচ্ছা, actually Reiki। positive. হ্যাঁ, Reiki, রেকি আপনি বলেছিলেন Reiki রেকিতে কখনো শুধু পজিটিভ করা হ্যাঁ, যায়। রেকি হুম। কখনো নেগেটিভ দিয়ে হুম। রেকিকে যদি আমি নেগেটিভ হুম। করতে যাই, হুম। আমি নিজে হারিয়ে ফেলবো হুম। রেকিকে। রেকি মা, ওম রেকি মা হুম। ভাইবসকে আমি নিজে হারিয়ে ফেলবো হুম। যদি আমি নেগেটিভ ওয়েতে ইউজ করতে যাই। শেষ, মানে সাথে সাথে আশেপাশের শেষ। কোনো নেগেটিভ এনার্জিও তার মানে আশেপাশে আমি আসতে যে পারে। হাতটা এরকম ঘোরাচ্ছি, আমার রেকি মা, আমি কিরকির কির, এই যে আবার শুরু হয়ে গেছে। এই দেখো আমি ড্র করছি, হ্যাঁ, চকুরে, চকুরে, চকুরে। এইবার এখানটা, জাস্ট এখানটা টাচ করো, কিরকির কিরকির ফিল করবে, করো, হালকা হাতে করো। একটা কিরকির কিরকির, একটা মনে হচ্ছে কিছু ধাক্কা দিয়ে ভেতরে ঢুকছো, মনে হচ্ছে কিছু একটা কিছু ধাক্কা, কারণ তোমার কিন্তু সোল কানেক্টেড আছে, সেই জন্য আমি তোমাকে ফিল করতে পারলাম। এটা অন্য কাউকে আমি আমি আলাদা এই জানি না। জায়গাটা কিরকির ফিল করলাম আর কিছুটা হ্যাঁ, আটকাচ্ছে একটা মনে হলো। এই যে এখন এখন এখানে এই যে জাস্ট 3 বার, এটা হচ্ছে সাধনাতে, তার সাথে রেকিতে আমরা যখন শিখেছি রেকি, একটা কোনো সিম্বলকে ধরে নিতে হয়, যার সাথে তুমি ফাটাফাটি ফাইটিংও চলবে, তার সাথে তুমি মানে প্রেমের কথা, সব কথা বলতে পারবে, মানে কি নিজের করে নিতে হবে। আমি চকুরের সাথে হয়ে গেছি, দেখো চকুরে ড্র করলাম, তুমিও কিন্তু ফিল করছো সামথিং, এখনো আছে, এখনো আমি ধাক্কা খাচ্ছি। ইট ইজ হিয়ার নাও, ইট ইজ হিয়ার। অদ্ভুত ফিল করলাম একটা হ্যাঁ, হ্যাঁ, it সত্যি। is here. এবার এরকম দিলাম, নিয়ে এবার চোখ বন্ধ করো, এবার তুমি একটা লাইট দেখবে বা কিছু একটা বুঝতে পারবে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, দেখো তো কিছু একটা বুঝলে ভিতরে ঢুকলো, ঢোকা না, একটা হালকা হাওয়ার মতো লাগলো। হাওয়াতে আমি ফু দিলাম, কিন্তু কিছু একটা বুঝলে শরীর ভিতরে ঢুকলো, কিছু একটা দেখো তো। না, সেটা ফিল করতে পারছি তার মানে এখন ওর মানে মাথাটা নেক্সট কোয়েশ্চেনে যাবে, কিন্তু এইটা ফিল করতে পেরেছে, লাইভ হচ্ছে, এটা তো ফিল করতে পেরেছে যে কিছু একটা এখানে আছে, তার মানে কতখানি কনফিডেন্স বাবা আমাকে দিয়ে দিয়েছেন যে আমি এটা করে তোমাকে আবার দিচ্ছি। এটাই হচ্ছে যেটা তোমাকে দিলাম না, দিস ইজ রেকি। আচ্ছা। এটা তুমি এখন ফিল না করতে পারলো, তুমি কিন্তু যখন মেডিটেশনে বসবে তখন তুমি যদি মাকে বলো, বিকজ ইউ আর কানেক্টেড উইথ মা, মাকে বলো যে মা আমাকে একটু ভিশনে দেখাও তো, তখন কি হচ্ছিল মা কিন্তু দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা। এটা তুমি দেখবে, দিয়ে আমাকে বলবে। কিন্তু নেক্সট পডকাস্টে যদি যখন শুরু করবো, ও কিন্তু এই ইনসিডেন্টটা দিয়েই যেন বলে। আচ্ছা, তোমার একটা কোয়েশ্চেন ছিল গত পডকাস্টে, আমি বলছিলাম শ্রীকৃষ্ণ থেকে জানবো। সেই পডকাস্টের কোয়েশ্চেনটা ছিল যে ওনাদের এরা আমাদের এরা কি মেলে কিনা। আমি বলছিলাম শ্রীকৃষ্ণ থেকে জেনে বলবো, মেলে না।
আনসার ইজ নো। তাদের গণনা অন্যরকম, আমাদের গণনা অন্যরকম। সময়ও তো পৃথিবীর মধ্যে ঢুকলে 24 আওয়ার্স এর মধ্যে চলে আসা হয়। তাদের ওখানে যেটা ঘটে সেটা কিন্তু অন্য ধরনের টাইম, এখানে অন্য ধরনের টাইম। মহাভারতের টাইম, পৃথিবীর টাইম, এগুলো নিয়েই কিন্তু শুরু হয়েছিল। যেটা কোয়েশ্চেন ছিল যে ওনাদের টাইম আমাদের টাইম সেম কিনা। নো, আমি এটা জেনেছি, জানার পর আমাকে এই যে এখন মনে করিয়ে দিলেন যে তোমাকে বলে দিতে। একটা পডকাস্টে কোয়েশ্চেন করেছিল, আরেকটা পডকাস্টে আনসার পেল। একদমই, হ্যাঁ হ্যাঁ। এরপরে আবার এই যে সময়টা এক কেন নয়, এই যে কোয়েশ্চেনটা এখন যে কোয়েশ্চেনটাকে করলাম যে তুমি মায়ের থেকে জেনে আমাকে জানাবে, এটা নেক্সট পডকাস্টে কিন্তু ঠিক আসবে, ও কিন্তু ঠিক আনসার দেবে। একদমই। আর বলছিলাম এই যে স্বপ্ন নিয়ে আমার মনে অনেক কৌতূহল আছে, তো স্বপ্নের সঙ্গে আধ্যাত্মিকতার কোনো কানেকশন কি আছে? সব স্বপ্ন না, বাট কিছু স্বপ্ন, যেটা আমি আগেবার বলেছিলাম, একটা অদ্ভুত লাইফ স্বপ্ন দেখেছিলাম, পৃথিবীটা ওখানে শেষ হলো, এটা বাবা বলেছিলেন। এই ধরনের স্বপ্ন হচ্ছে রিয়েল স্বপ্ন। অনেকে স্বপ্ন, আবার স্বপ্ন দিয়ে অনেকে মানে আনসার্স পেয়ে যায়, তুমিও পেয়েছো অনেক সময়, হ্যাঁ বহু সময় এরকম। সব স্বপ্ন কিন্তু না, কিন্তু কয়েকটা স্বপ্ন ইয়েস, যাদের সেই সিক্স সেন্স এবং সোলের লেভেল সেরকম হয়, তারা স্বপ্ন দিয়ে আনসার্স পায়। যেরকম রামানুজম ম্যাথসের ফর্মুলার স্বপ্নতে পেতেন, টেসলা স্বপ্ন দিয়ে সমস্ত পেতেন, হ্যাঁ ডিভাইনের থেকে, যে কিভাবে এগোবে। উনি তো এমন জিনিস তৈরি করে ফেলেছিলেন যে ওয়ার্ল্ডে ইলেকট্রিসিটি বিলই দিতে হবে না, কিন্তু সেটা আরেকজনের সহ্য হয়নি, সেজন্য তার প্রজেক্টটাই ভেঙে দিয়েছিলেন। কিন্তু লাভটা কি হয়েছে, সেই তো টেসলা নিয়েই এখন সবাই উঠছেন, আরেকজনকে নিয়ে তো কেউ উঠছে না সেরকম, তাই না? তো কাউকে মেরে কখনো কেউ রাজা হতে পারে না, প্রজাই থাকে, রাজাই থাকে। একদম। মানে অনেকে এটাও দেখে যে মানে স্বপ্ন যেটা দেখছে সেটা আবার দেখা যাচ্ছে বাস্তবে সত্যি হয়ে যাচ্ছে। সিক্স সেন্স, déjà vu, এগুলো কোথা থেকে আসছে? এগুলো ডিভাইন, ওই যে মিরর রিফ্লেকশন দিয়ে দিচ্ছে যে এটা হতে যাচ্ছে। রিসেন্টলি আমি জানতে পারলাম, আমার এক বাংলাদেশি ক্লায়েন্ট আমার সাথে আমার কাছে কাউন্সেলিং করছিলেন। বাংলাদেশে 4-5 বছর আগে বোধহয় একটা বড় টেররিস্ট অ্যাটাক হয়েছিল, আমি তখন ছিলাম বাংলাদেশে। খুব কষ্ট হয়েছিল, বাচ্চা মেয়েগুলোকে, ছেলেগুলোকে মেরে ফেলেছে। একটা কফি ক্যাফেটেরিয়া হয় না, বড় ক্যাফেটেরিয়া, ওটা বেশ রিচ একটা এনভায়রনমেন্ট। ওখানে আমাদের মতো মানুষেরা ঢুকতে পারবে না, এই ধরনের এনভায়রনমেন্টের ক্যাফেটেরিয়া, বুঝতে পারছো? তো ওখানে মেয়েটি থাকে আমেরিকায়। আমেরিকাতেও বহুবার স্বপ্নে দেখেছে যে অনেকজন ওকে স্ট্যাব করছে, পেটের মধ্যে স্ট্যাব করে ঢুকিয়ে দিচ্ছে। ও স্বপ্নটা না বারবার দেখেছে, কিন্তু ও বুঝতে পারেনি কোথায় হচ্ছে। আমেরিকা থেকে উড়ে এসেছে ঢাকাতে, তার ফ্রেন্ড, মানে তার বাবার কোম্পানিতে যে ভদ্রলোক কাজ করে, তার ছেলে মেয়ে হচ্ছে ওনার ফ্রেন্ড, তাদের সাথে কয়েকটা দিন থাকবে, তারপরের দিন উনি ক্যাফেটেরিয়াতে গিয়েছে, তারপরের দিন উনি চলে যাবেন ব্যাক টু আমেরিকা, যেখানে থাকেন। যেদিন ক্যাফেটেরিয়া গিয়েছে সেই দিন ওখানে টেররিস্ট অ্যাটাক হয়েছে, সেদিন স্ট্যাবড হয়ে মারা গেছে। এটা আমেরিকায় থাকতে কিন্তু ওর স্বপ্নের মধ্যে বারবার দেখছিল মেয়েটি, এবং এটা নিউজ। এবং এমনও হয়েছে একটি মুসলিম ছেলে সেটা বিশ্বাস করতো বা না আসতো, তাহলে ওই যে সোলের লেভেল, বডির লেভেল তো সেম হয়, অ্যালাইন করতে পারেনি। এক ভগবান কিন্তু তাকে ইন্ডিকেশন দিয়ে দিয়েছে। আচ্ছা, একটি মুসলিম ছিল ওনার ফ্রেন্ড, ঠিক আছে, ওনার ফ্রেন্ড, হ্যাঁ। তো ওই মুসলিম ছেলেটা কিন্তু বলে দিয়েছিল টেররিস্টরা যে ইউ আর মুসলিম, তোমাকে আমরা বেরিয়ে যেতে বলছি, তুমি চলে যাও। ওই মুসলিম ছেলেটা 23-24 বছর বয়স, কি সুন্দর দেখতে ছেলেটা, হ্যাঁ, মানে দেখেই বোঝা যাবে যে ফ্রম গুড ফ্যামিলি। সে কি বলেছে জানো, মানুষের মতন মানুষ, সে যে ধর্মেই বিলং করুক না কেন, বলেছে আমার রেসপন্সিবিলিটি আমার ফ্রেন্ডসদের বাঁচানো, আমি ওদের না বাঁচিয়ে মরবো না। মারা গিয়েছে, তাহলে মর করে মেরে ফেলেছে। ওকে চান্স দিয়ে দিয়েছিল চলে যাওয়ার জন্য, বিকজ ইজ মুসলিম, বলেছে না আমি ওদেরকে না, আর যাদের বাঁচাচ্ছিল তারা ইন্ডিয়ান্স ছিল। ওই বাচ্চা 21 বছর 18 বছর মেয়ে ছেলে সবাই ওরা আমার গেস্ট, ওদেরকে আমি যদি না বাঁচাতে পারি আমার দরকার নেই। আর এই ছেলেটি হচ্ছে আমার একটা সন্তান, মারা গিয়েছে। কারণ তখন বলছে যা তুইও মর, তাহলে ধার ফায়ারিং করছে। তাহলে ভাবো, মানে বাচ্চাটার অ্যাজ বিং আ মুসলিম সেটা বলবো না, বাট অ্যাজ বিং আ হিউম্যান বিং কতটা বড় মনের ছেলে, এবং কতখানি বন্ধুত্বকে রেসপেক্ট করে, যে মারা যাচ্ছে তাকে বলে দিচ্ছে তুই চলে যা, বলছে না আমি ওদের না বাঁচালে আমিও থাকবো না। এটা ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে। তখন ঢাকাতে ছিলাম, খুব কষ্ট হয়েছিল। পরে এই যে ভদ্রমহিলা গত 2 দিন আগে আমার কাছে কাউন্সিলিং করিয়েছেন, বাংলাদেশ থেকে উনি আসছেন না বাড়িতে, দৈবিক সেশন করাবেন, উনি জুলাই শেষে আসছেন। তখন ওনার থেকে জানলাম ওনার হাজবেন্ডের ফ্রেন্ডের মেয়ে যে ওইভাবে স্ট্যাবড হচ্ছে, আমেরিকায় দেখেছে স্বপ্নে, সেটা এখানে হয়েছে। এবং এই ছেলেটি এই ওনারই ওই গ্রুপের আর কি ছেলে মেয়েদের মধ্যে একটা স্টোরি।
আচ্ছা আচ্ছা। চেনা জানার মধ্যে ইস এত খারাপ লেগেছে যে মেয়েটা উড়ে এসে নিজের মৃত্যুকে নিজের গ্রহণ করলো। মৃত্যুকে মানে গ্রহণ করে, সে যদি একটু সতর্ক হতো, স্বপ্নটাকে একটুখানি seriously নিত। সিরিয়াসলি নিত, তাহলে এই সমস্যাটা হতো তাহলে না। ভাবো স্বপ্ন মিনিংফুল চূড়ান্ত যে ডেথ দেখিয়ে দিয়েছিল, কিন্তু মেয়েটা বুঝতে পারেনি, তাই জন্য ডেথকে নিতে হয়েছে। কতটা কষ্টদায়ক, অথচ 20-21 বছর বয়স, তাদের এখন জীবনকে গ্রহণ করার বয়স, এগোনোর বয়স। আর ওই ছেলেটাকে আমি শতকোটি প্রণাম জানাই, কি মানে মানে কি ভালো মানুষ যে একটা 20-21 বছরের বয়সের ছেলে, সে নিজের জীবন দিয়ে দিল অন্যর জন্য, অন্যদেরকে বাঁচাতে গিয়ে। ভাবা যায়? তাকে তো বেরিয়ে, আমরা হলে বোধহয় ওই বয়সে আমরাও চলে যাবো যে ভাই আমাদের তো বের করে দিচ্ছে, বেরিয়ে গেলাম, বেঁচে গেলাম। অথচ এই ছেলেটাকে ভাবো যে বন্ধুদের না বাঁচালে আমি মানে ওই বয়সে যে তার ওই সেন্সটা আছে, সেটাই অনেক বেশি। ও হয়তো বা জন্মই নিয়েছিল এই পারপাসেই, যাতে মানুষকে এই শিক্ষাটা দিয়ে যেতে পারে। আই ডোন্ট নো কার পারপাস কিরকম হয়, কে কোন রকমের ডিভাইন সোল, আমি তো বুঝতে পারবো না, শুধু বাবাই জানেন। একদম। আচ্ছা, আপনি বলেছিলেন আপনার কেস স্টাডির মধ্যে একটা প্যারানর্মাল ঘটনা আছে, সেটা বলবেন, যেটা দীঘাতে ঘটেছিল। ওটা কেস স্টাডি না, ওটা দীঘাতে এই ফেব্রুয়ারিতে আমি ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, আপনার নিজে গিয়ে নিজে ঘটেছিল। ঘুরতে আচ্ছা, গিয়েছিলাম। ইট ওয়াজ জাস্ট লাইক রায়মান কখনো সমুদ্র দেখেনি, আচ্ছা আর আমি লাস্ট সমুদ্র দেখেছি যখন আমি ক্লাস 11-এ পড়তাম। তারপরে আমারও আর সুযোগ হয়নি, কারণ তারপরে চাকরি বাকরি, তারপরে দুবাই চলে গেলাম, সেটা বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশে একবার আমি দেখেছি সমুদ্র, কক্সবাজার, বাট দেন রায়মান কখনো দেখেনি। আচ্ছা। তো আমার খুব ইচ্ছা হয়েছে যে রায়মানকে সমুদ্র দেখাবো। আর দীঘাতে আফটার ফেব্রুয়ারি গরমটা বেড়ে যায়, তো ও তো নিতে পারবে না। যাই হোক, দীঘাতে গিয়েছি, বাচ্চারা সমুদ্র দেখে লাফালাফি শুরু হতো, এরকম ভাবে কখনো দেখেনি, খেলাধুলা সব চলছে। আমার মাথা থেকে একটা জিনিস পুরো আউট, যে দীঘা, পুরী, এই জায়গাগুলোতে কিন্তু হন্টেড হয় হোটেলস। হ্যাঁ, কিছু হোটেল হন্টেড হয়, সেটা কিছু শুনেছি। ম্যাক্সিমাম আমার মাথা থেকে কিন্তু পুরো আউট, পুরো আউট। হ্যাঁ, এরপর আমি যে হোটেলে উঠেছি, ভাগ্য ভালো যে আমার নামটা সব ভুলে গেছি আমি, কিন্তু ঘটনাটা বলছি। এখানে কিন্তু প্যারানর্মালের মধ্যে ডিভাইন চলে এসেছিল আমাকে বাঁচাতে। হ্যাঁ, আমার রায়চকের ঘটনাটা যদি শুনে থাকো, এটা খানিকটা ওরকম। আচ্ছা। ঠিক আছে, কিন্তু এখানে কোনো বাস্তু দেখতে আমি যাইনি, কিন্তু ঘুরতে গিয়েছি। তো বোধহয় 3 দিন ছিলাম, বা হ্যাঁ 3 দিনই ছিলাম। তো ফার্স্ট ডে দিনের বেলায় যখন পৌঁছেছি, তারপরে আমরা ঘুরে ফিরে বাচ্চার সমুদ্রে স্নান টান করে, তারপরে যে সাইট সিনস একটু দেখে দেখে নিলাম, নিয়ে বাড়িতে ফিরেছি, সন্ধে হয়ে গেছে। তখন আমি আবার একটু শপিং টপিং করে নিয়েছি, কারণ আমি জানি যে আমার কাজগুলো গুছিয়ে নিতে হবে, কালকে ওই জায়গাগুলো যাবো, তো তার আগে কাজগুলো গুছিয়ে নিতে হবে। তো সেরকম করে হট করে দেখি আমাদের রুমটাতেই লোডশেডিং হয়ে গেল। মানে ওই যে হয় না যে যেমন তোমার বোধহয় লাইট অফ হয়ে গেছে, মানে আবার তোমার নিচে গিয়ে ঠিক করতে হবে, সেরকম। বাকি সব জায়গায় লাইট আছে, কিন্তু আমাদের ফ্লোরটা পুরো অন্ধকার। আর ওই হোটেলে তখন আমরা যে ফ্লোরে আছি, শুধু ওই ফ্লোরে আমরাই আছি। আর ওটা রেনোভেট হচ্ছে, একটা সাইড রেনোভেট হচ্ছে, মানে লিফটের জায়গাটা পুরো ফাঁকা, কিন্তু ডেঞ্জারাস। কিন্তু ওই ফ্লোরে শুধু আমরাই আছি, আমি আর আমার ছেলে। আচ্ছা। তো আমি প্রথমে কিছুক্ষণ আমি তখন ফোনে ছিলাম, আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। হ্যাঁ, দিদি কথা বলছিল, আমি কথা বলছিলাম, কিন্তু আমি দেখছিলাম যে পাবিহীন কিছু কালো কালো জিনিস এদিকে উঠছে, ওদিকে উঠছে, ওদিকে উঠছে, ওদিকে উঠছে, মানে ওদিক দিয়ে মেঘ অন্ধকারের মধ্যে নামছে। দেখতে পাচ্ছিলেন? আমি দরজাটা খুলে রেখেছি। আচ্ছা, হালকা আলো আসছিল। দরজা খুলে রেখেছি কারণ ভয় আমি পাই না। দরজা খুলে রেখেছি, মেইন ডোর যেটা। আর ওই বারান্দার দিকে, আগে রুমের মধ্যে ছিলাম, রুম থেকে ঘুরে বারান্দার দিকে এসেছি। রায়মানও আমার সাথে এসেছে, কারণ রায়মান লোডশেডিং এ একা থাকতে পারে না, বাচ্চা মানুষ। কিন্তু বাচ্চা, আমরাও থাকতে পারতাম না যখন ছোট ছিলাম। আমি বারান্দার থেকে কথা বলতে বলতেই আমি দরজার দিকে দেখছি যে মনে হচ্ছে মেঘের মতন ব্ল্যাক কিছু জুই করে ওদিকে উড়ে গেল। পানি কিন্তু, হ্যাঁ, মাথাটা আছে যেন চুল খোলা, ঠিক আছে, এরকম মেঘের মতন ব্ল্যাক, আবার জুই ওদিকে যাচ্ছে। আবার রুমের মধ্যে যে ঢুকতে এসছে, খবরদার রুমে ঢুকবে না। তখন দিদির সাথে কথা বলছি, দিদি বলো আবার কি হলো রে? তখন 11টা বাজে, 11:30 বাজে। হ্যাঁ, এরকম টাইম। দাঁড়াও তো, আবার প্রবলেম হয়েছে, তুমি ফোনটা রাখো, তুমি প্রে করো আমার জন্য। আমার গায়ে খালি কাটা দিচ্ছে, দেখো দেখো গায়ে কাটা দেয় কি করে। আমি বললাম দিদি তুমি প্রে করো আমার জন্য। বলে আবার কিছু হয়েছে না, তুই জাস্ট প্রে করো। আর দিদি যখন এভাবে বলছে, আবার তুই জানিস ওখানকার অনেক হন্টেড, ওটাতে না আরো ভয় লেগে যাচ্ছে যেভাবে বলছে। বলছিলাম দিদি তুমি একটু চুপ করো, ওই ভয় পেলে হবে না, সলভ করতে হবে, তো তুমি চুপ থাকো, তুমি ফোন রাখো, এইসব ভয় পেলে চলবে না এখন।
আমি দেখছি কি পুরো ঘিরছে যেন জায়গাটা, কালো কিন্তু মানে লোডশেডিং হয়ে আছে আমাদের রুমটাই, শুধু আমাদের রুম বলতে আমাদের ফ্লোরটা, নিচে কিন্তু আলো আছে, কিন্তু মনে হচ্ছে কালোটা যেন ঘন হচ্ছে, ঘন আরো ঘন আরো ঘন হচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে বুঝতে পারছি চাপ আসছে। এবং মেয়ের আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, আমি কান্নার আওয়াজ বলবো না, কিন্তু আওয়াজ পাচ্ছি আমি ধীরে ধীরে, এটা কি বলছে বুঝতে পারছি না, আসছে। তখন আমি দেখলাম ব্যাপারটা অন্যদিকে ঘুরছে। হ্যাঁ, তো আমাকে অ্যাটাক করতে ওরা আসছে না, আমার সাথে যিনি থাকেন বা মানে যখন আমি তাকে ডাকি উনি আসেন, তার পায়ে স্থান পাওয়ার জন্য আসছে। মানে কিন্তু তারা নেগেটিভ মানে মুক্তির জন্য আসছে, মুক্তির জন্য আসছেন, কারণ তারা জানেন যে এই জায়গাটা আসলে বাবার ছোঁয়া পাওয়া যাবে। এখন এরকম অনেক আছে, কিন্তু ওই সময় আমি ওইখানে ছিলাম, তাই জন্য আমার কাছে গিয়েছে। আমি দেখছি ঘন কালো জায়গাটা আরো ঘন হচ্ছে, বুঝতে পারছো যে জায়গাটায় মানে ঘনত্বটা কালোটা বাড়ছে, কালোটাই বাড়ছে। আমি কিন্তু দরজা ঠিক দেখতে পাচ্ছি, কিন্তু তারপর আমি দেখতে পাচ্ছি জুইক জুইক এই করে উঠছে, আবার সামনে কিছু আসছে এদিকে, যে এনাফ, অনেক খেলা দেখেছি, এইবার দেখ অনেক হয়েছে। তারপরে ডিরেক্ট মা কালীকে ইনভোক আমি যখন মা কালীকে ইনভোক করছি, আমি দেখছি রায়মান বলছে যে মা আমি একজনকে দেখতে পাচ্ছি গোল্ডেন কালারের ধুতি পরা, ধুতি মানে গোল্ডেন কালারের একটা ড্রেস পাবো, ড্রেস বলছে গোল্ডেন কালারের ড্রেস, মাথায় মুকুট আছে, মানে শ্রী বিষ্ণু। ঠিক আছে, ও বলছে আমি লম্বা একজনকে দেখেছি, গাটা কালো কিন্তু পুরো গোল্ডেন, অনেক মানে অনেক জুয়েলারি পরে আছে এবং দেখতে পাচ্ছি, আর পজিটিভ মনে হচ্ছে, ভয় পাচ্ছি না তাকে দেখে, কিন্তু রায়মান কিন্তু আমার পাশে, ও কিন্তু আর ভিতরে ঢোকে না। তখন আমি বললাম হে শ্রী বিষ্ণু প্লিজ হেল্প আস, হে মা কালী, মা কালীকে আমি অন্য নামে ডাকি, আমি দিম্মা নামে ডাকি, দিম্মা প্লিজ হেল্প আস। তখন দিম্মা তো চলে আসেনি, এবং উনি আসেন ওনার অন্য রূপে। শ্রী বিষ্ণু বলেন আমাকে তোকে যে মন্ত্রটা আমি দিয়েছি ওটা জপ কর, যেটা আমি একবার বলেছিলাম যে ঘোরতন্ত্র যখন হচ্ছে ওই মন্ত্রটা আমি বলছি, আর আরেকজন যার সাথে হচ্ছে সে শুধু মাধবা শুনছে, কিন্তু আমি বলছি আমার বাবা মন্ত্র, অ্যাকচুয়াল মন্ত্রটা শুনতে ওই পাচ্ছেন। মন্ত্রটা আমি গুগলে ব্রাউজ করে দেখেছি, কোথাও নেই, তো ওটা শুধু আমাকেই দিয়েছে। তার মানে আমি ওটা জব করা, যখন আমি যে মুহূর্তটা বলা শুরু করলাম, আমার যে একটা দিদি যে ভয় ঢুকিয়ে দিয়েছিল না, জানিস আমি জানতাম, ওই জিনিসটা আউট হয়ে গেল। ওটা একটা ভয়ঙ্কর একটা ইয়ে আছে, রাত 11টা 11:30 আমি আর আমার বাচ্চা, পুরো ফ্লোর অন্ধকার, তো যতই তুমি সাহসী হবে না কেন তোমার একটা ভয় টুক করে লাগবেই। পরের দিন দিদিকে আমি ছেড়ে দিয়েছিলাম যে তোমার একটা ভাবা উচিত যে কি, মানে ওই সময় আমাকে বললে তো আরো ভয় পাবো আমি। একদম। তখন দেখছি যখন ওই মন্ত্রটা উচ্চারণ করা শুরু করলাম, তখন না ভয়টা, যে শরীরে একটা ভয়, একটা ভাইব্রেশন, সেটা কিন্তু কাটা শুরু করলো আমার। তখন সাহসটা বাড়া শুরু করলো, তখন বাবার এন্ট্রি, বাবা আসলেন। আর শ্রী বিষ্ণু সেদিন সাংঘাতিকভাবে হেল্প করেছেন, এবং আমার ছেলে দেখেছিল, ও বলছে মা তুমি আমাকে নিচে পাঠিয়েছিলে না, যে লোডশেডিং হয়ে গেল ওদেরকে ডাক বলতে, আমি যে নিচে নামছি আমি একজনকে দেখেছি পা নেই কিন্তু হাওয়ায় এরকম উঠছে, ওরা তো দেখতে পায়, তুমি আমাদের আবার গায়ে কাটা দিচ্ছে। ও কিন্তু আমি কিচ্ছু বলিনি তখন, ও গিয়ে নিচে বলে এসেছে, কিন্তু ও কিন্তু দেখেছে। হ্যাঁ, কিন্তু আমাকে সাথে সাথে কিছু বলেনি, পরে বলেছে আমাকে, যখন ইনসিডেন্টটা চলছে তখন বলেছে মা আমি কিন্তু তখনই দেখেছিলাম, এবং ও শ্রী বিষ্ণুকে পুরো দেখেছে, এবং বললো পুরো লাইট ঠিকরে বেরোচ্ছে তার গা থেকে, অলংকারে মানে জুয়েলারিতে ভরা, ডেফিনেটলি শ্রী বিষ্ণু তো সবসময় অলঙ্কৃত হয়েই থাকেন। তখন পুরো ঘুরছে, শ্রী বিষ্ণুকে ঘিরে ঘুরছে পুরো, মানে কালো যে মেঘ পুরো সাই সাই ঘুরছে। তখন আওয়াজ পাচ্ছি কোনো একটা মেয়ে বলছে যে আমাকে এখানে এনে রেপ করে আমাকে ওই জায়গায় পুঁতে দেওয়া হয়েছিল, আরেকজন বলছে আমাকে এখানে ধাক্কা দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম বি। আচ্ছা, আমি একজনকে দেখেছি তার এই হাত নেই পা নেই। আচ্ছা, একজনকে আমি দেখেছি যার পা, একটা হাত নেই একটা পা নেই। হ্যাঁ, ও দেখেছে এইখান থেকে কিছু নেই, কালো অবয়ব। এই যে ভাইব্রেশনের যে আওয়াজ না, কিলবিল কিলবিল করে আসছে, তো তারপরে প্রচুর আওয়াজ চলে আসে, আত্মাদের কিন্তু আওয়াজ আসে, সেই ভাইব্রেশন যদি তুমি ধরতে পারো তাহলে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তুমি শুধু ভিজুয়ালাইজ করো যে কি হয়েছিল, পুরো অন্ধকারের মধ্যে হচ্ছে সমস্ত। আর আমার রাগ উঠেছে যে আমি নিচে বাচ্চাকে দিয়ে বলে আসলাম, এখনো আসছে না, আসতে দিচ্ছে না বলে আসছে না। আচ্ছা, এবং যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের একজন কিন্তু ওর মধ্যে পাপি, মানে হোটেলে কোনো ঘটনা ঘটেছিল, হ্যাঁ তার মধ্যে একজন উনি পাপি,
ওনার নাম নিয়েও বলে দিচ্ছে যে ও আমার ক্ষতি করে আমাকে মেরে দিয়েছে। তুমি বোঝো তার সাথে কিন্তু আমি মানে টাকা দিতে গেলে তার সাথে আমার কথা বলতে হবে, আমার তো তাকে দেখলেই রাগ উঠে যাবে, তোমার মাথা দেখা চেক এসে যাবে। একদম। মেয়েটার জন্য ফিল করছি যে বেচারি মেয়েটাকে ধোকা দিয়ে দিয়েছে এবং মেরে ফেলেছে, বুঝতে পারছো তো, বুঝতে পারছো কি হয়েছে, সে এসে বলে যাচ্ছে তো। তখন দেখলাম যে বাবা সেই আসলেন এবং শ্রী বিষ্ণুকে ঘিরে সবাই ঘুরছিলেন। যেহেতু বিষ্ণু মানে মুক্তি মুক্তি তারা তো সবাইকে ছুলেই চায়, তারা মুক্তি, বিষ্ণুর তাকালেই চারদিকে মুক্তি, ঘুরছেন। তাই না? সব ঘুরছে ঘুরছে ঘুরছে, আরো অনেক ইনসিডেন্টস বলে যাচ্ছে, গাড়ির মধ্যে গুম করে দিয়েছে, ডেকে এনে সব ভিশনস দিতে থাকছে, প্রচুর ঘটনা, প্রচুর। কাউকে সমুদ্রের মধ্যে ওই যে স্কুবা ডাইভ নাকি করতে গিয়ে ওখানে ইয়ে করে দিয়েছে, ফেলে দিয়েছে, সে আর উঠতে পারেনি, ঠিক আছে? এইরকম কত ঘটনা ওই 1 থেকে 6 মিনিটের মধ্যে সব বলে যাচ্ছে, আর সব ভিশনের মধ্যে আসতে থাকছে কি হচ্ছে না হচ্ছে, মানে কষ্ট, একটা অদ্ভুত কষ্ট ভিতরে। যেই আমি মন্ত্র জাপ করছি, এর মধ্যে মন্ত্র জাপ করছি কিন্তু আমি মনে মনে, আর জোরেও বলেছি, তো আমার ওই ভয়টা কেটে গিয়েছে, হন্টেড ব্যাপারটাই উড়ে গিয়েছে। আচ্ছা। হ্যাঁ, নাও হাউস ইজ দ্য হোম ফর দেম, এরকম হয়ে গিয়েছে। তখন আমি বললাম যে এইবার তোরা সব তো শুনলাম, এবার থাম, এবার দেখ শ্রী বিষ্ণু আছেন, বাবা আছেন, মা কালিকা আছেন, হ্যাঁ সবাই তোদের হেল্প করবে বলেই এসেছেন, তাহলে তোদের দুঃখ থাকলো না, তাহলে আমাকে ভয় দেখাবি না। মানে আমি বুঝতে পারছি ভাইব্রেশনে যে তারা কিন্তু থেমেছে, যে আমাকে ভয় দেখাবি না, কেন আমাকে ভয় দেখাচ্ছে কেন, আমি তোদের ভালোই করতে যাচ্ছি। তখন দেখলাম বাবা সেই মানে অদ্ভুত যে ভার্লপুলের মতন ঘুরছিল, পুরো শ্রীবিষ্ণুকে ঘিরে ঘুরছে সব। আমার বাড়ির মানে ওই আমার বাড়ি না, সরি, আমার রুমটা একদম মোটা কালো ওই মেঘ ঘুরছে 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 ঘুরছে, গিয়ে না বাবা শুধু মাঝখানে গিয়ে দাঁড়ালেন, মানে একটা মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডসের মধ্যে যেন সব আউট, আচ্ছা, মানে মোক্ষ পেয়ে গেলেন, মানে সব আত্মা তাহলে মুক্তি পেয়ে মুক্তি পেয়ে গেলেন। আচ্ছা, আচ্ছা। বাবা শুধু গিয়ে দাঁড়ালেন, তার মানে মুক্তি কে দেয়? মানে হ্যাঁ, মুক্তি মহাদেব দেওয়ার দিচ্ছে। কে? কিন্তু আমরা যেটা জানি মানে বিষ্ণুর মানে শ্রী শরীরে বিষ্ণু, থাকলে শ্রী বিষ্ণু, মুক্তি হয়। শ্রী বিষ্ণু মানে আগেকার দিনে চেয়েছিলেন। ওষুধ দিয়ে সব বিষ্ণু কেন মুক্তি শ্রী দিয়েছেন। বিষ্ণু করেননি? কারণ আমি তো বাবাকে প্রচন্ড এই মানে ভালোবাসি এবং এই কাজগুলো বাবাকে দিয়ে করাতে বেশি, হয়তো বা আচ্ছা, শ্রী বিষ্ণু দিলে আমি খুশি হতাম না, কারণ আমি বাবাকে ডাকবো, তুই কেন করেছিস? পাগলামি না আমার মধ্যে? হ্যাঁ। শ্রী বিষ্ণু কিন্তু দাঁড়িয়ে আছেন, এইভাবে দাঁড়িয়ে আছেন উনি, আচ্ছা, আচ্ছা। মানে ওনার একটা মূর্তি আছে যেটা এইভাবে দাঁড়ায়, ওনাকে কিন্তু আমি এরকমই দেখছি, এইভাবে দাঁড়িয়ে আছেন কিন্তু নড়ছেন না, ওখানে দাঁড়িয়ে আছেন এমন একটা জায়গায় যে আমার দিকে আসতে পারবে না কেউ, মানে পুরো দেওয়াল হয়ে গেলেন যেন উনি। ওই ডোরের ওখান থেকে মানে মেইন ডোরের ওখান থেকে একটু এগিয়ে উনি দাঁড়িয়ে আছেন, কিন্তু পুরো অন্ধকারে পুরো পরিষ্কার দেখছি আমি, আমার ছেলেও। আচ্ছা, এইবার বাবা যখন আসার সময় চলে গেলেন, পুরো ঠান্ডা হয়ে গেল, আমাকে শ্রী বিষ্ণু বলেন, মানে বুঝতে পারছি যে বলছেন যে এবার ঠিক আছে ঠান্ডা, যা এবার নিচে যা, গিয়ে ঝেড়ে আয়, ঠিক আছে? আমি নিচে গিয়েছি, গিয়ে একদম ঝেড়ে দিয়েছে, যে আপনারা জানেন না একটা বাচ্চা নিয়ে আমি উপরে আছি, 15 থেকে 20 মিনিট হয়ে গিয়েছে, বলেছি শুধু রুমটার প্রবলেম হচ্ছে যে লাইট চলে গেছে, আপনাদের আসার প্রয়োজন নেই। ও বাচ্চা এসে এটাই বলছিল না, হ্যাঁ হ্যাঁ আমরা যাবো যাবো বলছিলাম, যাওয়া হয়নি, আমরা ও তো জানে না যে কি হয়েছে, এই 20 মিনিটের অন্য কেউ হলে স্ট্রোক হবে 100%, কারণ ওই যে বারান্দায় দাঁড়িয়ে আছে ওটার মধ্যেও ভাইব্রেশন আসছিল। যদি ভগবান না হয়ে আমি যদি না কানেক্টেড থাকতাম, আমাকে কেউ ফেরাতে পারতো না, সেদিন একদমই সাধারণ মানুষ হলে তো সেখানে হার্ট ফেল হয়ে যেত। কেউ ফেরাতে পারতো না, আমাকেও না, আমার ছেলেকেও না। একদম আপনার সাধনা এবং ভগবান আপনার সাথে আছে বলে সেই ওখানে জায়গা থেকে এইটা রায়চকের ঘটনা দেখবে, সেটা আরো ভয়ঙ্কর হয়েছিল, সেটা আমি কিছু জানতাম না, ওটা তো রায়চকেরটা হয়ে আমি ট্রেন্ড হয়ে গিয়েছি আচ্ছা। যে এরকম হতে পারে, কিন্তু আমার মাথা থেকে আউট হয়ে গিয়েছে যে এগুলো হন্টেড। পরে আমি বেরিয়ে আসা যেদিন চলে আসছি সেদিন আমি বলে এসেছি যে আপনি জানেন না, তার আগের দিন রাত্রিবেলা বলেছি যে আপনি জানেন না আমার সাথে কালকে কি কি হয়েছিল, আপনাকে শুধু বলা হয়েছে ডিভাইন এসছে মেসেজ শুদ্ধিকরণ করাবেন, আপনারা শুদ্ধিকরণ না করে কেন হোটেল বানাচ্ছেন? তখন চুপ। ওরা তো স্বীকার করবে না বা বলবে বলে কি দেখেছে না ওটা আপনার না, আপনার কথা বলে কি বিশ্বাসও করবে আমাকে না, বলছে মানতে এসে চায় না। এসে বসুন গল্প করার, না আমার গল্প করার সময় নেই, আমার ক্লায়েন্টের, আমি মেডিটেশন করে আমি ক্লায়েন্টের সাথে বসবো, আমার গল্প করার সময় নেই, যেটা আপনাদের দরকার জানার সেটা জানিয়ে দিলাম যে আপনার শুদ্ধিকরণ না করে কেন হোটেল করেছেন, আপনি জানেন কালকে কিরকম একটা ঘটনা ঘটেছে, হালকা বলে দিয়েছে ওদের, হালকা, ও সব চুপ। মানে ওরাও জানে যে এখানে খারাপ এবং আমি আছে। এটাও বলেছি ওই ভদ্রলোককে যে আপনার উপরেও কিন্তু একজন ক্ষেপে ছিল, তাকে কিন্তু শ্রী বিষ্ণু ঠান্ডা করেছেন, আপনি জানেন আপনি কি করেছেন, চুপ। সত্যি ঠিক মানে- আছে? তো মানে
মানে এই অনেক সময় কি ঘটনাগুলো হয় জানো? অ্যাকচুয়ালি আপনি যেটা বলেছিলেন আগু, মানে এই যে আত্মারা মানে যারা মানে অপঘাতে মৃত্যু হয়েছে, মানে আপনার কাছে এই কারণে খোঁজে, আসছে আমার কাছেই শুধু না, যাতে- তোমার কাছেও আসবে যদি হ্যাঁ। তুমি বুঝিয়ে দিতে পারো না তাদের যে ইউ আর দ্য চ্যানেল, ইউ আর দ্য ব্রিজ, মানে তোমার সেই কাছেও আসবে, পথটা খুঁজে বার করার জন্য তোমার মুক্তির কাছেও পথ। আসবে, যে কোনো কারোর কাছে আসতে পারে, শুধু ভয় না পেলেই হলো। এখন আমার 8 বছরের বাচ্চা তো ভয় পাবে, কিন্তু সেটা তার বুঝতে মধ্যে পারছি। সেই শ্রীকৃষ্ণকে পুরো ডিসক্রাইব করে দিচ্ছেন, আমার বাচ্চা ডিসক্রাইব করে দিচ্ছে। তাহলে ভাবো এদের এই যে এখনকার যুগের যে বাচ্চাদের সব বাচ্চাদেরই বলছি, ওদেরকে না যতটা পারবেন স্পিরিচুয়াল করবেন, যে যে ধর্মেই হোক। কারণ ওরা সব এই 2000 থেকে যে বাচ্চারা জন্ম নিয়েছে বা 1980 থেকে যারা জন্ম নিচ্ছেন, আমাদের মধ্যেও অনেকে আছেন যারা কিন্তু দৈবিক সোল মনুষ্যরূপে ঘুরছে। আর 2000 থেকে যে বাচ্চারা জন্ম নিচ্ছে তারা ম্যাক্সিমাম লাইট ওয়ার্কার্স মানে কামিং ফ্রম আ ডিফারেন্ট প্ল্যানেট, বাবার নির্দেশে জন্ম নিচ্ছে যাতে মানুষকে উপরে তোলা যায়, কারণ ধ্বংসের দিকে আমরা চলে গিয়েছি। একদম কলিযুগের শেষের দিকে হ্যাঁ, যাচ্ছে। একদম কারেক্ট। এবং আপনারা আপনাদের বাচ্চাদেরকে স্পিরিচুয়ালিজম কি হয়, ওই A+B কি হয়, বা A ফর অ্যাপল B ফর ব্যাট, বা ওইগুলো শেখান, কারণ উপায় নেই। কিন্তু সাইড বাই সাইড ভেদিক জ্ঞানও দেবেন, বা যদি কোনো ধর্মে হয় সে ধর্মের জ্ঞানটা দেবেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম একদম। আমি বাংলাদেশে দেখেছি বাচ্চাদেরকে স্কুলে তাদের কোরআন শরীফের যে জ্ঞান দেওয়া হয়, তাহলে আমাদের এখানকার স্কুলে কেন ভেদিক জ্ঞান দেওয়া একদমই হবে আমাদের না? মানে বেদ উপনিষদ এগুলোর জ্ঞান কিন্তু আমাদের সিলেবাসে নেই, এটা দেওয়া আমি উচিত। এই দিকে বলবো যে মুসলিম রিলিজনে তারা কিন্তু তাদের বাচ্চাদের ছোট্টবেলা থেকে জ্ঞানের মধ্যে দিয়ে বড় করছে, যে তাদের রিলিজনে কি কি মেনশন আছে, কিভাবে চলতে হবে, কিভাবে কি করতে হবে। তাহলে এই রিলিজনে কেন এটা নেই? আমি যদি কোনোদিনও আমি সেই জায়গায় পৌঁছতে পারি যে আমি ডিরেক্ট এমন কারোর সাথে কথা বলতে পারছি যে চেঞ্জ করতে পারবে, আমি ডেফিনেটলি চেঞ্জ করিয়ে যাব। এরকম আমার মতন অনেকেই বলছে, কিন্তু অনেকেই বলছে, অনেক পডকাস্ট দেবে, অনেকেই বলছে এই জিনিসটা দরকার, যে তাহলে ভারতবর্ষের যে আদি ইতিহাস সেটা সেই বৈদিক জ্ঞান কেন পাবে না বাচ্চারা? একদমই, কারণ আগে গুরুকুলে তো সেটা শিক্ষা দেওয়া হতো, কিন্তু মডার্ন যে শিক্ষা ব্যবস্থা সেটাতে সেটা নেই। আচ্ছা, এখানেও আমি একটা জিনিস আমি অ্যাড করছি না, বলে দিচ্ছি। কোনো স্কুল যদি মেডিটেশন ফর 2 days ওয়ার্কশপ করাতে চায় বাচ্চাদেরকে নিয়ে, আই এম হ্যাপি যদি আমার কাছে এসে বলেন, আমি ডেফিনেটলি করাবো। তার বিনিময়ে আপনি কতটুকু কি দেবেন আপনাদের ইচ্ছে, 5 টাকা দিলেও আমি নেব, কারণ আমি করাবো। এটা দরকার আছে, বাচ্চাদের শেখার দরকার আছে। অ্যাটলিস্ট মেডিটেশনটা শিখুক, সেটা ওদেরকে ওদের মতন করে শেখানো হবে যাতে ওরা বোর না হয়। কিন্তু কোনো স্কুল থেকে যদি আসে, আমাকে যদি অ্যাপ্রোচ করে, আই উইল ডেফিনেটলি হেল্প। এটা আমি ওপেনলি বলে দিলাম। এটা কিন্তু আমার মাথায় ছিল না, কিন্তু এটা বাবা হয়তো চাইছেন, আমি বলে দিলাম। এটা সত্যি খুবই ভালো উদ্যোগ, একদম এটা করা উচিত। সত্যি আজকের এই পডকাস্টে ম্যাডামের কাছ থেকে শুধু মানে বিভিন্ন তথ্য নয়, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস আমরা পেলাম। এই টিপসগুলো কিন্তু সত্যি আপনাদের জন্য খুবই উপযোগী, এবং একটু আগেই যেটা ম্যাডাম বললেন মেডিটেশনের কথা, এটা কিন্তু বাচ্চাদের জন্য সত্যি খুবই উপযোগী। এটা কিন্তু ম্যাডাম যেটা করাতে চাইছেন সত্যি খুবই একটা ভালো উদ্যোগ। যারা এগিয়ে আসতে চাইছেন অবশ্যই এগিয়ে আসুন। সেখানে বাচ্চাদের যে মানসিক অবস্থা তার অনেকটা বিকাশ ঘটে, সে ভালোর দিকে একটা বাচ্চা ছোট থেকে বড় পর্যন্ত যাবে না, হয়। বাচ্চা ডিপ্রেশনে যাবে না, কারণ তারা তো মেইন কিভাবে কিওর করতে ওটাই জেনে যাচ্ছে। একদম। ডিপ্রেশনে কখনোই যাবে না। আর সমাজ থেকে এই খারাপ জিনিসটাও অনেকটা দূর হবে সেখান থেকে। ইয়েস, আমরা তো সবই জানি যে ইউটিউবে কি দেখানো হয়, একদম। সবই তো জানি আমরা। একদম। নেটফ্লিক্সে কি অনেক হয়, মানে অনেক ক্রাইমও সেখানে অনেক কমবে, সেখানে মানুষের Netflix- মানসিকতা চেঞ্জ হবে সেখানে। নেটফ্লিক্স ভয় নিচ্ছি না, কারণ আমার বাড়িতে বাচ্চা আছে বলে। তাহলে ভাবুন যে কি ধরনের নেটফ্লিক্সের প্রোগ্রামস আসে। ভালো প্রোগ্রামসও আসে, কিন্তু ম্যাক্সিমামটা দেবে 72% কি আসে দেখুন। একদম। তার মানে শুধু নেটফ্লিক্সের কথা বলছি, তাহলে আরো কতগুলো চ্যানেলস আছে। মানুষ আমরা তাহলে কোথায় গিয়েছি যে একটা টিভি খুললে বাচ্চাকে একটা চ্যানেল দেখাতে পারছি না? একদম একদম। অবশ্যই এই পডকাস্টটি অবশ্যই দেখবেন, কারণ এটা থেকে অনেক কিছু, এই পডকাস্ট থেকে ম্যাডামের আগে যত পডকাস্ট ছিল তার থেকেও কিন্তু বেশি এই পডকাস্টে আমরা ধীরে ধীরে হচ্ছে না? অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন, এবং নিজেদেরকে আরো ভালোভাবে নিজেদেরকে আরো উপরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই অবশ্যই চোখ রাখবেন এই পডকাস্টে। আর ম্যাডামের সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন, আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন, মেডিটেশনের জন্য যোগাযোগ করবেন,
সেভেন চক্র হিলিংয়ের জন্য যোগাযোগ করবেন। যে কোনো ব্যাপারে আপনারা যোগাযোগ করতে পারেন ম্যাডামের সঙ্গে, জীবনের যে কোনো সমস্যা থাকলেই। কারণ যত তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি আপনারা আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যেতে পারবেন এবং নিজেকেও আরও সুন্দর এবং সুস্থভাবে নিজের জীবনটাকে গড়ে তুলতে পারবেন। তাহলে আজ এখানেই শেষ করছি। আগামী পর্বে আশা করব ম্যাডামকে আবার আমাদের সঙ্গে পেয়ে যাব। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার থ্যাংক জন্য। ইউ, আমিও বলে খুব আরাম পেয়েছি। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার।